উপন্যাস ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আপনারা শুনছেন ভাব তরঙ্গ। লিখেছেন বেলা শেখ, কণ্ঠে আমি তাসনোভা। পর্ব 9। রাত 10টা বেজে 6 মিনিট। সরকার বাড়ি, পরিবেশ গরম। বাড়ির সবচেয়ে ছোট সদস্য নিখোঁজ। নিস্তব্ধ ড্রয়িং রুমে মামার হাউমাউ কান্নার রোল। ভাই মাকে বাহু ধরে আবদ্ধ করে সান্ত্বনা দিচ্ছে। পাপা আর চাচু একই বাড়ির আঙিনায় লাগানো প্রতিটি সিসিটিভি ফুটেজ বারবার দেখে যাচ্ছে। মাঝে মাঝে ফোন কারো সাথে কথাই বলছে। চাচি, আনিপু আর রূপ চুপচাপ বসে। সবার মুখে চিন্তার প্রতিফলন। কোথায় গেল ফরফর করা তোতা পাখি? সিসিটিভি ফুটেজ অনুসারে বাড়ির সবাই তো যায়নি, দারোয়ান নজরে পড়েনি। বাড়িটাকে কাটার সময়ও তো এখানেই ছিল। হুট করে কোথায় চলে গেল? বাড়ির প্রতিটি আনাচে কানাচে চিরুনি অভিযান চালিয়েও দেখা মেলেনি প্রহরের। তাহলে গেল কোথায়? প্রায় 10 ঘন্টার মতো নিখোঁজ হয়েছে। পুলিশকে ইনফর্ম করা হয়েছে। পুলিশ খোঁজে চলেছে শহরের অলিগলিতে। ভাবতে ভাবতেই অরুণিতার কিছু খেয়াল আসে। সে কেক কেটেছিল তখন মাম্মাম, পাপা, ব্রো তার পাশেই ছিল। প্রহরকে সে ইচ্ছে করেই ডাকেনি, হিংসার বশবর্তী হয়ে। গত বার্থডেতে কেক কাটার সময় প্রহর বলেছিল ও কেক কাটতে চায়। পাপা ছুরি ওর হাতে দিয়ে দুজন মিলে কাটতে বলেছিল। যে অভিমান করে বলেছিল তুমিই কাটো। প্রহর খুশিতে গদগদ হয়ে একাই কেক কেটেছিল আর সবাইকে খাইয়েছিল। যেন বার্থডে ওরই। আজ থেকে বাড়িতে কোনো বার্থডে পালন হবে না। প্রতিটি বার্থডেতে ছোট বড় কোনো না কোনো ধেয়ে বিপদ আসবেই। কুফাদিন। পাপার কথায় অরুণিতার হৃদয় বাধিত হয়। ইনডিরেক্টলি পাপা প্রহরের নিখোঁজ হওয়ার জন্য তাকে দোষী ঠাহর করেছে কি? জন্মদিন নাকি স্পেশাল হয় আর পাপা কুফাদিন বলে ঘোষণা করে দিল। অরুণিতার মুখটা থমথমে হয়ে আসে। বুকে হাত পাঁচ করে এক কোণে দাঁড়িয়ে থাকে সে। ঘড়ির কাঁটা 11টা ছুঁই ছুঁই। সব চিন্তায় মূর্ছনা যাওয়ার পথে। মামামের তো কয়েকবার দাঁত লেগে গিয়েছিল। এখন চাচিমণির কাঁধে মাথা ঠেকিয়ে গুনগুন করে কেঁদে প্রহরে ডাকছে। চাচিমণি মাথায় হাত বুলিয়ে অভয় দিচ্ছে। এমন সময় পায়ের শব্দে অরুণিতা সিঁড়ির দিকে তাকালো। চোখের আকার বড় হয়ে আসে নিমিষে। বিস্ফোরিত স্বরে ডাকে, ওলাফ। তার ডাকে ড্রয়িং রুমের সবাই প্রহরের দিকে তাকায়। দুই হাতে চোখ ডলতে ডলতে নিচে নামে প্রহর। আমি তুলতে তুলতে ড্রয়িং রুমের দিকে আগাই। পাতা ছুটে যায় তার কাছে। দুই হাতে জড়িয়ে অজস্রবার ঠোঁট ছুঁয়ে দেয় সারা মুখটায়, সারা বুকে। কান্না বিচলিত কণ্ঠে বলে, ও বাবা, কোথায় ছিলে তুমি? মায়ের কান্নায় প্রহর ঠোঁট উল্টায়, বলে, আমি রাগ করেছি তোমাদের সাথে। পাতা ছেলেকে বুকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়ে। এমনটা কেউ করে? তুমি জানো আমি কতটা ভয় পেয়েছিলাম। মরে যেতাম আর একটু হলে। কোথায় ছিলে? প্রহর মায়ের ভেজা গাল মুছে দিয়ে নিজ ছোট্ট হাত দিয়ে কাঁদো কাঁদো গলায় বলে, আলমারিতে লুকিয়েছিলাম। কখন ঘুমিয়ে গিয়েছি মনে পড়ছে না। ওখানে অনেক গরম। তোমরা আমাকে বের করে বিছানায় কেন নিয়ে যাওনি? পাতার কান্না বাড়ে। হু হু করে কেঁদে বলে, পচা ছেলে, আমরা কি জানতাম তুমি আলমারিতে লুকিয়ে আছো? তোমাকে এদিকে আমরা হন্ড হন্ড হয়ে করছি। পুলিশ ফোর্স লাগিয়ে দেওয়া হয়েছে আর উনি আলমারিতে লুকিয়েছিল। ও আল্লাহ, আমি আমার পাগল ছেলেটাকে নিয়ে কোথায় যাই? ছেলেকে শক্ত করে বুকে জড়িয়ে নিয়ে ঘরে বসে আছে পাতা। কারো কাছেই দিচ্ছে না, ছেলের বাপের কাছেও না। অনেক ভয় পেয়েছিল সে। হুট করে কোথায় যাবে কলিজার টুকরোটা? ওরনাথ সোফায় বসে ছোট ভাইয়ের সাথে টুকিটাকি কথা বলছে। অরুণিতা ঘরের দরজায় বুকে হাত পাঁচ করে দাঁড়িয়ে আছে। পাপাকে ভিতরে আসতে দেখে পাশ কেটে যাবার জায়গা করে দিল। অরুণ সরকার ঘরে এসে প্রহরকে চায়। পাতা দায়না বিধায় এক প্রকার জোর জবরদস্তি নিজের দখলে নিয়ে নেয় প্রহরকে। অশান্ত বুকটা একটু হলেও শান্ত হয়। ছেলের কপালে গালে ঠোঁট থুটনিতে ছোট ছোট চুমু দেয়, আদর করে ডাকে, আমার অবালয় প্রহর, ভয় পাই দিয়েছিলে আমাদের। আরেকটু হলে পাপা মরেই যেত। আপু। অরুণ সরকারের কথা শেষ হতে না হতেই অরুণাব চাপা স্বরে রাগ প্রকাশ করে। অরুণ হেসে বড় ছেলের পাশে বসে। প্রহর বাবার গলা জড়িয়ে বলে, পচা কথা কেন বলো? আচ্ছা বাবা, ভুল হয়েছে। আমার ছেলেদের একা ফেলে মরে যাব নাকি? আল্লাহ পাক আমাকে সবসময় তাদের পাশে থাকার তৌফিক দিক। প্রহর মিষ্টি করে হাসে। অরুণ সরকার চুপ করে ছেলের ঠোঁটে চুমুইকে দিয়ে জিজ্ঞেস করে, আলমারিতে লুকিয়েছিলে কেন? দরজায় টানজমান অরুণিতার বুকটা ধরাস করে উঠল। একটু ভয় লাগলো বই কি। প্রহরের হাসি মাখা মুখে মুহূর্তেই নিকোষ কালো মেঘের পসটা বসে। সে বোনের দিকে তাকে সহজ সরল অভিমানী স্বরে বলে, আমার হ্যাপি ফ্যামিলি না বলো পাপা? অরুণ সরকার ছোট ছেলের নজর পরোক্ষ করে মেয়ের দিকে তাকায়। কিছুটা হলেও আন্দাজ করতে পারল সে। হ্যাঁ, উই আর হ্যাপি ফ্যামিলি। আমাদের হ্যাপি ফ্যামিলিতে কয়জন মেম্বার বলো না পাপা? এবার অরুণাব ছোট ভাইয়ের কথায় হেসে 5 আঙ্গুল দেখিয়ে বলে, অনলি 5 মেম্বার্স। পাপা, মাম্মাম, ভাইটুস, আপনি আর স্নোকিড ওলাফ। প্রহর ভাইয়ের দিকে চলমল চোখে তাকিয়ে জিজ্ঞেস করে, তাহলে কেক কাটার সময় 4 মেম্বার্স কেন ছিল? অরুণাভ কালে জিভ ঠেকায়। বিভ্রান্ত দৃষ্টিতে মা বাবা ও বোনের দিকে তাকায়।
ইস, এত বড় ভুল কি করে হয়ে গেল? প্রহর নাক টেনে টেনে বলে। আপনি পাপা মাম্মাম ভাইটু সবাইকে ডাকলো, শুধু আমাকেই ডাকলো না, সবাইকে কেক খাওয়ালো। পাপা মাম্মাম ভাইটু, চাচিমণি, চাচু, পপ্পি, আনিপু, রূপ ভাইয়া, নয়ন ভাইয়া, মিনু খালা, সুফিয়া খালা, আবার এই কাকু আরাফকেও খাওয়াইছে। শুধু আমাকে দিল না কেক। আপনি আমাকে ভালোবাসে না? অরুণ, পাতা, অরুণ আপু সবাই অরুণিতার দিকে তাকিয়ে। অরুণিতার মুখটায় রং উড়ে যায়। সে থমথমে গলায় বলে, আই ফরগেট। ইউ ফরগেট? অরুণিতা বাবার দিকে তাকায়। কথার টোনটা কেমন যেন শোনালো। সে কিছু বলল না। অরুণ সরকার প্রথমবারের মতো মেয়ের উদ্দেশ্যে ঝাঁঝালো কণ্ঠে প্রশ্ন করল, তুমি তোমার ছোট ভাইকে ভুলে গিয়েছিলে, যেখানে তুমি সবাইকে কেক খাইয়েছ? অরুণিতা ঠায় দাঁড়িয়ে। তার বলতে ইচ্ছে করে, ভুলে তো তোমরাও গিয়েছিলে। এখন দোষ আমার দিকে কেন ঠেলেছ? সে কপালে বিরক্তির ভাঁজ ফুটিয়ে নজর সরিয়ে নেয়। দৃষ্টি ফুলদানিতে শোভা চারানো শুভ্র গোলাপ করছেন। স্পিক আপ অরুণিতা। ফাইন, অল দ্য গেট দ্য কেক ফ্রম দ্য ফ্রিজ। গো ইউ, go feed your beloved son before he gets more chaos. অরুণিতা। অরুণ সরকার বাজকই গলায় ধমকে ওঠে। অরুণিতা কেঁপে উঠল, বিড়বিড় করে বলল, আদারওয়াইজ পানিশ মি। না কোনো অনুতা খুঁজে পাওয়া গেল মেয়ের মাঝে। অরুণ সরকার আহত চোখে চাইল। এদিকে প্রহর ভয় ভীত হয়ে বাবার কোলে পড়ে আছে। পাপা আপনিকে বকবে জানলে সে কখনোই বলতো না। সে মিনমিন ছুড়ে বলে, পাপা আপনিকে বকিও না, আপনি অনেক ভালোবাসে আমাকে। অরুণিতা ফিরেও চাইল না প্রহরের দিকে। নাটক রচিয়ে এখন ভালো মানুষ সাজা হচ্ছে। পাতা ছেলের কথায় ডুকরে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে অরুণের উদ্দেশ্য বলল, কতটা পাষাণ হৃদয়ে দেখলেন? আমার ছেলেকে দু চোখে সহ্য করতে পারে না, আর আপনি বলেন ভালোবেসে শুধু প্রকাশ করে না। এই তার ভালোবাসা 5 বছর চলে, আজ পর্যন্ত কোলে নেয়নি, একটা চুমু পর্যন্ত খায়নি। আমার ছেলেটা আপনি বলতে পাগল, ঘুরে ফিরে ওর কাছেই যাবে, কিন্তু ও দূরছাই করে তাড়িয়ে দেয়। কখনো আদর করে নাম ধরে ডেকেছে কিনা সন্দেহ। প্রহরের প্রতি ওর বিরূপ আচরণের কথা আমি বারবার বলেছি আপনাকে। আপনি ছোট মানুষ বলে এড়িয়ে গিয়েছেন, কিছু না বলে নীরবে প্রশ্রয় দিয়ে গিয়েছেন। ও প্রহরকে মেনে নিতে পারেনি, আরেকজনকে কিভাবে মানবে? আমি ভাবছিলাম মনকে শক্ত করে নিব, আনবো তাকে দুনিয়ায়, কিন্তু সব মনোবল ভেঙে গিয়েছে। আমি বেবিকারি করবো না পরের বাবা। পিনপতন নীরবতা ভেসে গেল কামরায়। অরুণাভ চকিত দৃষ্টিতে মাথা তুলে মায়ের দিকে তাকালো, তারপর বাবার দিকে। কিছুক্ষণ নীরবে কেটে যায়। হঠাৎ অরুণিতা বিড়বিড় করে বলল, ওয়াও, আবারও বেবি, ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। তারা বিড়বিড় সুরে পাতা অরুণের কানে ঠিক পৌঁছালো। একে অপরের মুখ চাওয়াচাই করে। পাতা বুঝতে পারে ঝোঁকের বসে সব বলে দিয়েছে সে। অবশ্য লুকানোর কি আছে, একদিন না একদিন তো জানতেই হতো। অরুণ সরকার খানিকটা ধমকের সুরে বলে, অরুণিতা, বিহেভ ইয়োরসেলফ। আই এম বিহেভিং ভেরি ওয়েল, কংগ্রাচুলেশন ফর ইয়োর আপকামিং বেবি। You are so rich. Why did you matter of a dozen more kids came along? অরুণাভ সরকারের জীবনে সবচেয়ে বড় লজ্জা তার মেয়েই তাকে দিল। সে কথা বলার ভাষা হারিয়ে ফেলল। নত হয় মস্তিষ্ক। পাতা মেয়ের বেয়াদবি সহ্য করতে পারল না। উঠে এসে মেয়ের গালে লাল করতে, তবে নাগাল পায় না। বাজপাখির মতো ছোঁ মেরে অরুণিতাকে সরিয়ে নেয় তার বড় ভাই। দুই হাতে বুকে জড়িয়ে আগলে রাখে। পাতা শান্ত হয় না, মারমুখো হয়ে এগিয়ে আসে। অরুণাভ বোনকে আগলে নিয়ে অনুনয় সুরে বলে, আম্মু প্লিজ শান্ত হও, বাচ্চা মানুষ মুখে যা এসেছে বলে দিয়েছে। আই এম মাচ হ্যাপি ফর ইউ, ফর মাই আপকামিং ভাই ওর বোনও। ও আম্মু প্লিজ। পাতা হুট করে শক্ত চোখে চাই। চোখ দুটোই আবারও আধার ঘনিয়ে আসতে মাথা চক্কর দিতে চায়। হালকা পাতলা শরীর টলমল করছে। এই তো শরীর ছেড়ে দিল বলে অরুণ সরকার ছেলেকে কোল থেকে নামিয়ে দ্রুত এগিয়ে আসে। পাতা তার বাহুতে এসে পড়ে। অরুণাভ স্বস্তির নিঃশ্বাস ফেলল। বাবার দিকে তাকিয়ে গম্ভীর মুখে বলল, ভেবেছিলাম তোমাকে দাদা বানাবো, আমি বাবা হব, কিন্তু পাশা উল্টে তুমি বাবা হয়ে আমাকেই দাদা বানিয়ে দিলে। দ্যাটস টোটালি আনফেয়ার আপু। মজা হচ্ছে? অরুণাভ ডানে পাবে মাথা নেড়ে বলল, অ্যাকচুয়ালি আপু, গুড নিউজটা মিষ্টিমুখ ছাড়া হজম করতে কষ্ট হচ্ছে। আমি আর ভাবুক চড়ই বরং মিষ্টিমুখ করে আসি। অরুণাভ বোনকে নিয়ে ঘর ছাড়ে। দরজার কাছে গিয়ে কি মনে করে থেমে যায়। পিছু মুড়ে বাবার উদ্দেশ্যে বলে, আপু টেক ইট ইজি, আই এম হ্যাপি যে আমি আরেকটা চড়ুইছানার ভাই হব। আমাদের পরিবারে ওলাফের চেয়েও ছোট্ট আরেকটা সদস্য আসবে। সেই আদরে ছানাটাকে আমি অনেক ভালোবাসবো। অরুণ সরকার শান্ত চোখে ছেলের প্রস্থান দেখে। তার একরকম রাগে যেদি হিংসুটে ছেলেটা অত দ্রুত বড় হয়ে গেল কেন? অরুণিতার মতো সেও তো রিয়াক্ট করতে পারতো, তাহলে এত ভালো কেন হলো? অরুণ সরকার বাহু টরে থাকা পাতার দিকে তাকালো। কপালে পড়ে থাকা অবাধ্য চুলগুলো সরিয়ে ঠোঁট চেপে দীর্ঘশ্বাস ফেলল। বিছানায় পা ঝুলিয়ে বসে আছে অরুণিতা। অরুণাভ সামনে দাঁড়িয়ে বোনের মাথায় নবরত্ন তেল মালিশ করে, গরম মাথা যদি একটু জুড়োই, ভাবুক চড়োই।
অরুণিতার সারা শব্দ নেই। অরুণাব তেল মালিশ অব্যাহত রেখে বলে, একদিন আব্বু বলল, কলিজা তোমার আম্মুর টামিতে তোমার একটা ভাই বা বোন আছে, খুব শীঘ্রই সে তোমার কোলেও থাকবে, তুমি কি তাকে আদর করবে? আমি অনেক হ্যাপি হয়েছিলাম। পরে আমার মনে হলো আম্মুর বেবি আসলে তো ভোরকে সবাই ভুলেই যাবে, সবাই বেবিটাকেই আদর করবে, ওকে ভালোবাসবে। তখন আমার মন খারাপ হয়ে যায়। আব্বুকে বললে আব্বু আমাকে আদর করে বলেছিল, তখন তো তোমাকে আমি আর তোমার আম্মু ভালোবাসি, যখন তোমার বোন বা ভাই আসবে সেও তোমাকে ভালোবাসবে, তোমাকে ভাইও বলে ডাকবে, তোমার সাথে খেলবে, তোমার হাত ধরে ঘুরবে। তোমাকে যখন আমি বকবো তখন সে ঢাল হয়ে দাঁড়িয়ে বলবে, আমার ভাইকে বকু কেন? অরুণিতা ভাইয়ের দিকে তাকালো। অরুণাব তার বোচা নাক চেপে ধরে বলল, তারপর আপুর কথা সত্যি হলো। আমি আমার সুন্দরী একটা কিউট বোনও পেলাম যে আমাকে ভালোবাসে। আর বোনও আসায় আমার প্রতি আপু আমার ভালোবাসা একটুও কমেনি, আর কমবেও না, কারণ তুমি স্পেশাল, তাদের বড় সন্তান। বড়রা সবসময় বেশি আদর ভালোবাসা পায়, ছোটরা সে সকলের চোখের মণিতে থাকে, কিন্তু মিডিলকে সবাই ভুলে যায়। ওই বেবি আসুক, তখন আমাদের আদরের অবলম্ব বুঝবে, তার হাল আমার মতোই হবে, কারণ তখন সে আমার মতোই মিডল চাইল্ড হবে। অরুণিতা দীর্ঘক্ষণের নীরবতা ব্রত ভাঙল। অরুণা বোনের চুলে চিরুনি করে দুই ভাগ করে নেয়, একপাশে চুলগুলো মুঠোয় ভরে বেনুনি করতে করতে বলে, কিছু বাচ্চামো কথাবার্তা, বাবা মায়ের কাছে সব সন্তানই সমান, তারা সবাইকে সম্মান ভালোবাসা দিয়ে থাকে, না কম না বেশি। এটা ভুল। নানু কেন লতা খালামণি আর মামুকে বেশি ভালোবাসলো আর মাম্মামকে অবহেলা করলো? আমাদের মাঝেও তো পাপা তোমাকে বেশি ভালোবাসে, তুমি সৎ ছেলে হলেও মাম্মাম আমাদের চেয়ে তোমাকে বেশি ভালোবাসে। অরুণাবের হাত থমকায়, অবিশ্বাস্য চোখে বোনের মুখে পানে তাকায়, চোখে হয় ভাই বোনের। অরুণিতা চোখ মুখ খিচে নাই, মিনমিন করে বলে, আই এম সরি বো, আই ডিডন্ট মিন এনিথিং বাই ইট। অরুণাবের মুখটা স্নান হয়ে আসে, ঠোঁটে ঠোঁট চেপে তপ্ত শ্বাস ফেললো। ইটস ওকে, আই ডোন্ট মাইন্ড। মুখে এটা বলেও সৎ ছেলে কথাটা তাকে গভীরভাবে আহত করেছে। এমন করে তো বাহিরের মানুষও কখনো বলেনি। আচ্ছা, বাবুরাকে এসব কে বলেছে? রং টাইম, রং টাইম। অরুণিতা দরজার দিকে তাকিয়ে বিড়বিড় করে। অরুণা বোনের থমথমে চাহনি অনুসরণ করে দরজায় তাকাই। বাবাকে গম্ভীর মুখে দাঁড়িয়ে মুখ দেখে বোঝা যায় সবটাই শুনে নিয়েছে। সে শান্ত সুরে বলল, আপু, আমরা ভাই বোনরা কথা বলছি, তুমি যাও এখান থেকে, একটা কথাও বলবে না, যাও। অরুণাব যেন বাবাকে শাসন করলো। অরুণ সরকার শুনল না। সে এগিয়ে এসে মেয়ের উদ্দেশ্যে বলে, অরুণিতা ছোট তুমি, তাই ছোটদের মতোই বিহেভ করবে। আমি যেমন বেহাত ভালোবাসতে জানি, শাসনও করতে জানি। অনুরোধ থাকবে এমন কিছু করবে না যাতে আমি রেগে যাই। আর একটু আগে যা বলেছ তা যেন দ্বিতীয়বার মুখ দিয়ে না বেরোয়। অরুণিতা বাবার দিকে তাকায়, রক্তিম চোখ দুটো টলমল করছে। বাবা তার সাথে কখনোই এত কঠিন গলায় কথা বলেনি, আজকে প্রথম। সে সহ্য করতে পারে না, রাগে সব তছনছ করে দিতে ইচ্ছে করে। আজ তার বার্থডে ছিল, সবার ভালোবাসা পাওয়ার কথা ছিল, এত এত গিফট পাওয়ার ছিল, কিন্তু কি পাচ্ছে? সামান্য কেক নিয়ে এত কিছু। সে কান্না ঝরানো কণ্ঠে আটকে বলল, আই ডিডন্ট সে এনিথিং রং, ডোন্ট টক টু মি লাইক দ্যাট। অরুণা বাবার দিকে তাকিয়ে বলল, সত্যি ভুল কিছু বলেনি, খারাপ লাগলেও এটাই সত্যি। তুমি প্লিজ কথা বাড়িও না, যাও তো এখান থেকে। আমিও না, তুমি যাও, ওর সাথে কথা আছে আমার। অরুণ সরকার ক্রোধিত সুরে বলল। অরুণা ভাসলো, দেখতে পাচ্ছ না আমি ভাবুক জোরের চুল বেঁধে দিচ্ছি? এখন না, পরে কথা বলিও, আমার বোনটার মাথা গরম আছে। শেষে কথাটা ফিসফিস করে কিছুটা হাস্যরত্মক সুরে বলল অরুণা। অরুণ সরকার মেয়ের দিকে তাকালো, অন্যদিকে মুখ ফিরিয়ে রেখেছে। বৃষ্টি মুহূর্তেই গধূলির বেলায় পশ্চিম আকাশে লাল মেঘের দেখা মিলেছে। অরুণিতার রক্তিম টলমলে চোখ অরুণাবের সেই দৃশ্যের সাথে পরিচিত করল। সে গম্ভীর ভরাট গলায় অরুণিতার উদ্দেশ্যে বলল, ইউ হার্ট ওলাফ, ইউ হার্ট মাই কলিজা, ইউ হার্ট ইউর মাম্মাম, ইউ হার্ট মি, ইউ উইল অ্যাপোলোজাইজ টু দেম, আদারওয়াইজ ডোন্ট কল মি পাপা। চোখ মেলে তাকালো অরুণিতা। রকিং চেয়ারে ক্যাচের কাচর কাচর শব্দ করে গ্রিল বারান্দায় অন্ধকারে বসে আছে সে। ঘড়ি কাটা দুটো ঘরে ছুঁই ছুঁই, কিন্তু চোখ জোড়া ঘুমের ছিটে ফোটাও নেই। চোখের কার্নিশ পেয়ে কয়েক ফোঁটা নোনাজল গড়িয়ে পড়ে। দরজায় খটখটানো আওয়াজে চমকায়। এত রাতে কে এলো তার ঘরে? পাপা নাকি? অরুণিতা বাম হাতের উল্টো পিঠে চোখ মুছে নেয়, ঠোঁট চোখা করে উষ্ণ শ্বাস ফেলে দরজা খুলে দিল। শার্টের পকেটে হাত ঢুকিয়ে অনুরাগ সরকার দাঁড়িয়ে। টি শার্টটা তার ভাইয়ের ছোটবেলার ছবি, ওপরে লেখা ভোর অ্যান্ড ভাবুক চোরে। অরুণিতার হাসি পেল, কিন্তু সে ভাইয়ের বুকে আষ্টে পড়ে হু হু করে কেঁদে উঠল। অরুণাব এক হাতে বোনকে আগলে নিয়ে ও তীক্ষ্ণ হয়ে বলে, কি হয়েছে তোমার? কাঁদছো কেন চোরই?
অরুণিতা কিছু বলে না, অল্পক্ষণে নিজেকে সামলে ওঠে। অরুণা বোনের মুখের দিকে তাকিয়ে, তার সহজে কাঁদে না, খুব শক্ত মনের, আপুর মতোই। সে মানুষ কাঁদতে ভালো লাগে? একটা সরি বললেই সব ঠিক হয়ে যাবে ভাবো না? কেন জেদ ধরে রেখেছো? তুমিও কষ্ট পাচ্ছ, আপুও পাচ্ছে। অরুণিতা বিছানায় বসে টেডিটা বুকে জড়িয়ে বলে, আমি কষ্ট পাই না, আই এম ফাইন। কিন্তু আপু তো পাচ্ছে। কই, আমি তো দেখিনি কখনো। সে হাসি খুশি আছে। অ্যান্ড আই রিয়েলাইজ দ্যাট উইদাউট মি ইউ গাইজ আর ভেরি হ্যাপি। আই এম দ্য আদার সাইড, প্রবলেম ক্রিয়েটর। ভাবো না? অরুণিতা অন্যদিকে মুখ ফিরিয়ে রাখে। অরুণাব দীর্ঘশ্বাস ফেলে বলে, কি সমস্যা তোমার? আই হ্যাভ নো প্রবলেম। আই এম দ্যাট প্রবলেম, দ্যাট ব্যাড ওয়ান। ভাবুক চুরোই, মারবো কিন্তু। অরুণিতা কিছুই বলল না। অরুণাব এগিয়ে এসে বোনের মাথায় হাত বুলিয়ে বলল, ঘুমাও, রাত জেগে থেকো না, ডার্ক সার্কেল পেতনি লাগবে। অরুণাব দরজা চাপিয়ে বোনের ঘরের দিকে বেরিয়ে আসে। খোলা বারান্দায় এসে বেতের চেয়ারে গা এলিয়ে হতাশ সুরে বলে, আম্মু ভুল কিছু বলে না, যেমন গাছ তেমনই ফল। মুখ ফাটবে কিন্তু মুখ ফুটবে না। কি বলে? তোমার মেয়ে তোমার জানার কথা কি বলেছে? অরুণ সরকার ল্যাপটপের শাটার বন্ধ করে ছেলের দিকে তাকাই। তোমার বোন এবার বাড়াবাড়ি করেছে ভোর। ইউ অলসো আপু, তুমি একবার যাও ভাবনার কাছে। ও কেন ওর বাপ শুদ্ধ সরি বলবে? আমি মাথা নোয়াবো? বল তোমার বোন করেছে, নত তার হতে হবে। অরুণাব চোখ উল্টে বিরক্তি প্রকাশ করে। এই আপু না, কথা যখনই ইগো, তার সাথে কেউ পেরে উঠবে না। তবে এখানে বললে চলবে না, প্রতিপক্ষ তারই মেয়ে। এই ইগো ইগো খেলা কবে যে থামবে? মেয়েকে মাথা নোয়ানো শেখায়নি, তাহলে কি করে আশা করেছে সে মাথা নোয়াবে? মাথায় তুলে বড় করেছ, এখন এসব বললে চলবে? অরুণ সরকার ছেলের দিকে তাকিয়ে বলে, মাথায় তুলেছি, নিচেও নামাতে পারি। ও আচ্ছা। ছেলের কোচায় অরুণ সরকারের মুখটা ভোতা হয়ে আসে। মুখ লুকাতে আবারও ল্যাপটপে মুখ জোবাই। অরুণা বাবার দিকে তাকিয়ে ডাকলো, আপু। হ্যাঁ আপু বলো। সারা না পেয়ে অরুণ সরকার মুখের দিকে তাকায়, কাঁধে হাতটাকে শোধায়, কি হয়েছে কলিজা? অরুণাব ঠোঁট পাকিয়ে ঈষৎ হাসলো, বলল, কিছু না। পরদিন প্রত্যুষে অরুণ সরকার জঙ্গিয়ে বের হয়। গেটে দুই প্রান্তে দুই ইগোইস্টিক প্রাণী দাঁড়িয়ে আছে তার অপেক্ষায়, কেউ কারো দিকে ফিরেও তাকাচ্ছে না। অরুণাব ফোঁস করে শ্বাস ফেলে এগিয়ে যায়। গুড মর্নিং গাইস। মর্নিং। অরুণিতা সরকার আর অরুণ সরকার সমস্বরে বলে ওঠে। অরুণাব তাতে গিয়ে হাসলো। দেন লেটস গো ফর রান। এবার কেউই কিছু বলল না। অরুণাব এগিয়েছে, হাতে বোনের হাত পেঁচিয়ে টেনে নেয়। পাশ থেকে বাবাকে টেনে নিয়ে দৌড় শুরু করলো। মিনিটক্ষণ দৌড়ানোর পর অরুণাব বোন আর বাবাকে পিছিয়ে ফেলে দূরে চলে যায়। দুজন একসাথে থাকুক একটু সময়। সে জানে বাবা মেয়েকে 1 মিনিটের জন্য চোখের আড়াল করবে না, ছায়া হয়েই থাকবে পাশে। গত রাতে গুড়ি গুড়ি বৃষ্টিতে গলির কাঁচা রাস্তায় পানি জমে আছে। অরুণাব সতর্কতার সাথেই দৌড়াচ্ছিল। হঠাৎ এক সাইকেল আরোহীর সাইকেলের সাথে কাদা পানিতে নির্মমভাবে আহত হয়। কাঁদতে কাঁদতে সেই কাদা পানি অরুণাবের গায়ে আছড়ে পড়ে। সাদা টি শার্ট, ট্রাউজারে সাদা কেটস সাদা পানিতে নোংরা হয়ে গেল। সাইকেলে আরোহীর পেছনে ফেলে দাঁত খিচিয়ে দেখিয়ে বলে, হা বন্ধ কর বাচ্চাধন, মুখে মশা মাছির 14 গোষ্ঠী ঢুকে যাবে। বা রায়দা চৌরাস্তা দেখে শুনে হাঁটতে পারিস না? গরুর মতো চোখ দুইটা উপরে উঠাইয়া অক্কামে দিছিস। অরুণাব ঠোঁট চেপে, একে তো চেরি, তার উপরে সিনাজারি। দোষ করে সেই দোষের অন্যের কাছে ঠেলেছে। তুই তোকারি করেছে, আবার জ্ঞান দিচ্ছে। সে দাঁত কটমট করে নিজেকে সামনে বলে, তুই তোকারি কেন করেছেন? আর দোষটা আপনার। দেখছেন পথচারী হাঁটছে, সাইকেল আসতে টানবেন না, ননসেন্স পিপল। সাইকেল আরোহী চলে যাচ্ছিল। অরুণাবের শেষাক্ত সম্বোধনে পথ বদলায়। চুনুপুটির সাইকেল থেকে নিজ বিশাল দেহখানা নামাই। মাথা নেড়েচেড়ে গুন্টা গুন্টা ভাব ফুটিয়ে বলে, গালি নেহি দেগা রে বাবা, কানাকা নিচে মারুঙ্গা, মারমার করে লেজ গুটিয়ে পালাবি। অরুণাবের গম্ভীর কপালের বিরক্তির ভাঁজ। লোকটার মাথায় নির্ঘাত সমস্যা আছে। সে অত্যন্ত বিরক্তি সুরে বলে, ভদ্রভাবে কথা বলুন। নেহি বলেগা কিয়া কারেগা তু। লোকটা এগিয়ে এসে মুখোমুখি হয়ে দাঁড়ায়। অরুণাবের মেজাজ গরম হয়ে গেল নিমিষে। নিষ্পিস করা হাত মুঠোয় ভরে বলে, ডোন্ট টক মি, ইউ আর রিগ্রেট ইট। মানবের কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ে। নিম্ন উষ্ঠতার কামড়ে বলে, এখন আগে ইংরেজ ছাড়ছ? মানে ভালোই বলছোস। কথা হলো কানের নিচে পড়ার আগে সালাম দিয়া ভাগ। আর সহ্য করা গেল না। অতটাও ভদ্র অরুণাব নয়। তার নিষ্পিস করতে থাকা হাতটা সামনের মানবের কলার চেপে ধরে রাগে হিসেসে বলে, 2 টাকার কোনটা আমার সাথে লাগতে আসছিস? তোর মতো কোনটা আমি পকেটে নিয়ে ঘুরি রে? ভদ্রতা দেখাচ্ছিলাম, আকাশে উঠছিলি না? তোকে তো আমি। মানব কলারে থাকা যুবকের হাতের দিকে এক পল চাইল। যুবকের আপাতত মস্তক চোখ বুলিয়ে নিল। কম বয়সী ছোকরা, 19 কি 20 বছরে, হ্যাংলা পাতলা যুবক, কাঁধের নিচে পড়ে আছে। তার এত তেজ, কপাল চুলকায় মানব। ইশারায় কাউকে দেখিয়ে বলে, তোর কপাল ভালো বুঝলি, তোকে বাঁচতে দেখে কারা আসছে। আসলে সালাম দিবি কিন্তু।
হাতের ইশারায় দেখিয়ে বল। ওই যে ডান পাশের রাস্তায় সুন্দর করে মোটর তাজা বাচ্চা হাঁটিটাকে দেখতে পাচ্ছিস? বোঝে না, মুখটা পেঁচার মতো বানানো, ওইটা আমাদের শেখ বাড়ির বউ, একমাত্র বউ, বুঝলি? সবাই মাথায় তুলে রাখে। আর বাচ্চা হাঁটিটার পেছনে বডিগার্ডের দায়িত্বে নিয়োজিত আমার শ্বশুর ভাই, মানে দুঃসম্পর্কের ভাই, আবার শ্বশুরও লাগে। হেব্বি বড়লোক, বুঝলি? সরকার জুয়েলারি ফ্যাশন হাউসের মালিক। যেহেতু ফ্যাশন হাউস আমার নামে লিখে নিব ভাবছি। অরুণাব কথা বলার মতো কিছু খুঁজে পেল না। কি বলছে? টাকিয়ে এলো, মাথা খারাপ নাকি? কি হচ্ছে এখানে? অরুণাব, সোহরাব। অরুণ সরকার ঘটনাস্থলে উপস্থিত হয়। অরুণাব মানবের কলার ছেড়ে কিছু বলবে, সোহরাব শেখ পাশ কাটিয়ে এগিয়ে আসে, বাতিতে সুরে বলে, আরে বড় ভাই, দুঃখের কথা আর কি বলবো, আজকালকার ছেলে মেয়েদের মাঝে ভদ্রতা বোধের চিহ্ন মাত্র নেই। দেখছেন কিভাবে বেয়াদবি করলো। দেশটা রসাতলে যাচ্ছে দিনকে দিন। অরুণাব বিস্ফোরিত চোখে তাকিয়ে অজ্ঞাত মানবের দিকে। অরুণ সরকার ভ্রু কুচকে ছেলের দিকে তাকাই, জিজ্ঞেস করে, কি হয়েছে? ভাগ্নের সাইকেলটা নিয়ে 2 রাউন্ড দিয়েছিলাম, রাস্তায় কাদা ছিল, খেয়াল করিনি। দুর্ঘটনাক্রমে এই অকেন আলীর লোকে কাদা লেগেছে। তারপর থেকে শুনিয়েই যাচ্ছে। আমি একটু জবাব দিলাম, অমনেই মরতে এসেছে। আপনি না আসলে হয়তো গায়েও হাত তুলতো। আমি আবার ভদ্রলোক তো, কারো উপরে চড়া গলায় কথা বলতে পারি না। অরুণিতা হাসপাশে হাঁটতে হাঁটতে ঘটনাস্থলে উপস্থিত হয়। একবার সোহরাব নামক অপ্রাণীর দিকে তাকায়। সোহরাব সকলে চোখ বাঁচিয়ে চোখ টিপে দেয়। অরুণিতা ভেবাচাকা খেয়ে গেল। অরুণ সরকার ছেলের উদ্দেশ্যে বলল, মোর এসব কি শুনছি? আপু, হি ইজ লাইং, হি মকড মি ফার্স্ট। সোহরাব চোয়াল চৌকায়। বালছাল, এত ইংরেজি কেন ছাড়ে? তার বুঝতে অসুবিধা হয়তো। আর অকেন আলী আপু ডাকলো না ওনাকে? এই রে, কেলো করেছে। সোহরাব গোল গোল চোখে তাকায় অরুণিতার দিকে। তার চাহনিতে অরুণাব বোনকে আড়াল করে দাঁড়ায়। বাবার উদ্দেশ্যে বলতে নাই, আপু জানো এই অসবলোক কি বলেছে? ভাবনাকে মোটা হাতি আরে ভাই, আগে বলবেন না এটা আপনার ছেলে? আমি তো চিনতেই পারিনি। ছোটবেলায় যখন দেখেছিলাম তখন তো কুমড়ো পটাশ ছিল, এখন অকেনালি হয়ে গিয়েছে। খেতে দেন না নাকি? পাছে গোপন তথ্য ফাঁস না হয়ে যায়। সোহরাব এগিয়ে এসে অরুণাবের সাথে জবরদস্তি কোলাকুলি করে সম্বর্ধনা জানাই, নিজের পরিচয় জানাই। অরুণ ছাপের মতো ফোঁসফোঁস করে। অরুণ খানিকটা বিভ্রান্ত হয়ে তাকিয়ে সব অবলোকন করে। যা দেখেছে তাতে মনে হয় ভোর সোহরাবের উপরে চড়াও হয়েছিল। ছেলে তার একটু বদরাগী, তবে অভদ্র নয়। তাকে না রাগালে তার মতো ভদ্র ছেলে দুটো নেই। আবার সোহরাবও তো ভদ্রলোক। ভুল বুঝাবুঝি হয়েছে হয়তো। সোহরাব শেখ বুজুং বাজুং পড়িয়ে মুহূর্তে সব সামলে নেয়। সোহরাব অরুণ সরকারের দাওয়াত গ্রহণ করে অরুণ সরকারের সাথে তার বাড়ি পথে হাঁটে। পেছনে ফিরতেই দুই ভাই বোনকে দেখতে পাই। মুখ দেখার মতো হয়েছে দুজনের। এখন তৃতীয় জনের অভিব্যক্তি দেখার পালা। সে গা চালানো হাসি হেসে সামনে তাকাই। বাংলোর সামনে দাঁড়িয়ে সোহরাব শেখ মুগ্ধ হয়ে গেল। রুচি আছে বলতে হবে, সাথে বস্তা বস্তা টাকাও। মাছ চালে ফাঁসাতে পারলে মাছসহ কয়েক বস্তা টাকাও সেও নিয়ে যেতে পারবে। সোহরাব, দাঁড়িয়ে কেন, ভেতরে এসো। সোহরাব মাথা নাড়ল। বাংলোর নাম ফলকে হাউস অফ পাতাবাহার নাম দেখে সে জিজ্ঞেস করে, এই পাতাবাহারটা আবার কে? আমার ওয়াইফ। সোহরাব শেখ মুচকি এসে বলল, বা, বিষয়টা দারুণ তো, ভেতরে চলো। অরুণ সরকার দরজা খুলে দিল। সোহরাব শেখ ডান পা বাড়িয়ে চৌকাঠে রাখে। ভাবি জামাইয়ের গৃহপ্রবেশ হচ্ছে, কেউ বরণ করবে না? মিষ্টি মুখ করাবে না নাকি? শাশুড়ি আম্মা কোথায় আছে? সে ঘাট তুলে অরুণিতার দিকে তাকালো। পাপা। ছোট বাচ্চার ডাক শোনা গেল। চোখ ডলতে ডলতে নিচে নামছে। অরুণ সরকার পরিচয় করে, আমার ছোট ছেলে প্রহর সরকার, ডাকনাম ওলাফ। প্রহরে ঘুম চড়ানো চোখ দুটো নিমিষেই চমচম আকার ধারণ করে। অরুণিতার ভয় হয়, বেপাস কিছু না বলে ফেলে। ভয়ে সোহরাবও টুকটাক হয়। সে হাত নাড়িয়ে হাই পোছায়। প্রহরের বুলেটের গতিতে মুখ চলা অবশেষে স্টেশন ছাড়ল। কালো ভাল্লুক, তুমি এখানে কি করছো? সোহরাবের মুখটা থমথমে হয়ে গেল। গায়ের রং নিয়ে কথা বললে তার মেজাজ বিগড়ে যায়। ছোট সরকার, চিনো ওনাকে? অরুণ সরকার জিজ্ঞেস করে ছেলেকে। সোহরাব নিম্ন ওষ্ঠধর কামড়ে ধরে। প্রহর চটপটে সুরে বলে, চিনি তো, উনি দুলাভ। আমি সোহরাব শেখ, খরগোশ, আপনার ছেলে। মেয়ের সাথে এর আগেও দেখা হয়েছিল আমার, আমাদের বাড়িতে গিয়েছিল তো। সোহরাব শেখ অত্যন্ত ওর ধূর্তামির সাথে জবাব দিয়ে ওলাফের জবান বন্ধ করে দেয়। আবারও উল্টাপাল্টা কিছু না বলে তাই বকল দাবা করে কোলে তুলে নিয়ে চটাস চটাস আদর করতে শুরু করে। প্রহার নাকমুখ পাকিয়ে নেয়। অরুণা ফিসফিসিয়ে বোনের কানে কানে বলে, এই বাদর লোকটাকে আগে থেকে চিনো তুমি? সায়রা মিসের ওখানে দেখেছিলাম, পাপাও একবার পরিচয় করিয়েছিল। লোকটা খ্যাত টাইপ, গ্রাম থেকে এসেছে, গায়ে তো হবেই। অরুণী তার ফিসফিস করে জবাব দিল। অরুণা বলল, তুমি নিজে ঘরে যাও, এই লেস কাটা বাদর বাড়ি থেকে না বেরোনো পর্যন্ত ঘর থেকে বেরোবে না। বুড়ো বেটার নজর ভালো না।
অরুণিতা চোরা চোখে সোহরাবের দিকে তাকাই। বাবার মতোই হাট্টা গোট্টা মানুষ, যেমন লম্বা চওড়া তেমনই সুঠাম দেহি, শুধু একটু কালো। বাড়ির মালকিনকেই দেখতে পাচ্ছি না, কোথায় সে রান্না করে নাকি? সোহরাবের প্রশ্নে অরুণ সরকার বলল, ঘুমিয়ে বোধহয়। ওলাপ যাও, মামামকে ডেকে আনো। কালো ভাল্লুকের হাত থেকে নিস্তার পাওয়ার সম্ভাবনা হাতছাড়া করে না প্রহার। এক লাফে কোল ছাড়ে। তবে কষ্ট করে মাম্মামকে ডাকতে যেতে হয় না, পাতাকে আসতে দেখে যাই। সোহরাব চোখে পড়ে পাতার বাড়ন্ত পেট। সে অরুণ সরকারের দিকে তাকিয়ে এসে বলল, বাড়িতে নতুন মেহমান আসবে দেখছি। আল্লাপাক চাইলে। অরুণ সরকারের সংক্ষিপ্ত জবাব। অরুণিতা কেন যেন লজ্জা লাগে। লোকটা কি না কি ভাবছে। সে আর একদণ্ডও দাঁড়ালো না, হনহনিয়ে চলে গেল নিজ ঘরের দিকে। পাতা মেয়ের চলে যাওয়ার কারণ বুঝতে পারে, নিজেরও লজ্জা লাগে। বাড়িতে কেউ এসেছে জানলে সে নিশ্চয়ই নামতো না, কিন্তু এখন এসে গিয়েছে, ফিরে যাবার কেমন দেখায়। সে এগিয়ে আসতেই সোহরাব তার উদ্দেশ্যে লম্বা সালাম দিল। পাতা কিছুটা বিস্মিত হয়ে বলল, আপনি ওই ওই যে স্কুটি গাড়ি? জি আমি সে। তবে সেই দিন আপনাকে চিনতে পারিনি, আজ পেরেছি। আজকে আমাদের তৃতীয় সাক্ষাৎ। নাইস টু মিট ইউ প্রিটি লেডি। সোহরাব অত্যন্ত বিনয়ী স্বরে বলল। পাতা অবাক চোখে অরুণ সরকারের দিকে তাকাই। কি বলছে কি এই লোক? তাদের এটা দ্বিতীয় সাক্ষাৎ তো? সেদিন স্কুটি গাড়ির সংঘর্ষ, আর আজ। অরুণ পাতাকে বসাতে ইশারা করে বলল, এখানে বসো। আর ও রুস্তম আঙ্কেলের ছেলে সোহরাব। অরুণিতার জন্মের দিন এসেছিল তো, মনে নেই? পাতার মনে পড়ে একে একে, হেসে বলে, মনে থাকবে না? তুমি সেই দিন সেই বাদর ছেলেটাকে, 5 বোনের একটা মাত্র আদরের ভাই। সোহরাব জিভে কামড় দিল। পাতা সোফায় আলগোছে বসে বলল, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাপাক ভালো রেখেছে। আপনাকে দেখে ভালো লাগলো। আপনার ভবিষ্যৎ বাচ্চার জন্য শুভকামনা। পাতা হুট করে লজ্জা পেয়ে যায়। এরকম শুভকামনা সে অনেক পেয়েছে, কিন্তু অধিকাংশই খোঁচামূলক। সোহরাব একগাল হেসে বলল, আপনি লজ্জা কেন পাচ্ছেন? কথাটা কানে যেতেই পাতা আরও লজ্জা পেল। মুখটা কেমন রঙহীন হয়ে এলো। সোহরাব শেখ হাস্যোজ্জ্বল মুখে প্রত্যুত্তর করল, আমার 3টে ভাগ্নি, আমার থেকেও বড়। তাহলে ভাবেন, আপনি অহেতুক লজ্জা পাচ্ছেন আপা। অরুণিতা দোতলা থেকেই শুনতে পাই। পা থেমে চাই তার, রেলিং ধরে অবাক চোখে চাই সোহরাব তামুক মানবের পানি। মামার চেয়ে ভাগ্নি বড় কি করে হয়? তাহলে কি? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সদস্য ফারুক আহমেদ আর আইনাল হক মিরপুর স্টেডিয়ামে উপস্থিত। রোদ চশমা আর মাথায় সাদা ক্যাপ পরে ছেলেদের খেলা দেখছে আর নিজেদের মধ্যে আলাপ করছে। বেলা ঠিক মাথার ওপর হওয়ায় তীর্যকভাবে তেজস্বী রোদ মানব শরীরে ঘাম ছড়াচ্ছে। কথা বলার এই এক ফাঁকে ফারুক আহমেদ বললেন, ব্যাট করেছে ছেলেটাকে চেনেন? আইনাল হক ব্যাট হাতে ছক্কা চার হাঁকা ছেলেটার দিকে তাকায়। একটা বলও ছেড়ে দিচ্ছে না, প্রতিটি বল বাউন্ডারির বাহিরে। সে মুগ্ধ চোখে সেদিকে তাকিয়ে থেকেই জবাব দিল, হুম, লাস্ট বিপিএলে হায়েস্ট উইকেট টেকার মধ্যে 3rd পজিশনে আছে। ব্যাটিং পজিশন খারাপ। এখন কেমন খেলছে? ভালো, দম আছে বলতে হবে, বাট উইদাউট প্রেশার সবই ভালো খেলে। যে আন্ডারে প্রেশারেও নিজের স্পিরিটই ধরে রাখতে পারে সেই নায়ক। ফারুক আহমদ ছেলেটার দিকে তাকিয়ে বলেন, ছেলেটা ঠিকঠাক গড়িয়ে নিতে পারলে ভালো কিছু করতে পারবে। আপনি একবার ভেবে দেখতে পারেন। বলছো? বলছি। ফারুক আহমেদ আত্মবিশ্বাসের সাথে আয়নাল হক আকারে ছোট ছেলেটির দিকে তাকান। বললেন, মাইনুল হোসেনও সেম কথা বলেছিল, বাট আমি গুরুত্ব দেইনি। তুমিও যখন বললে একবার ভাবা যায়। বাড়ি কোথায়? এলাকার ছেলে। আয়নাল পাকা দৃষ্টি নিক্ষেপ করলো। ফারুক আহমেদ বললেন, খুব সাধারণ ছেলে, কিন্তু খেলা দেখলে মনে হয় ছেলেটার মধ্যে কিছু একটা আছে যা অন্য কারোর মধ্যে নেই। বিকেএসপি থেকে দেখে আসছি। ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, বড়লোক বাপের ছেলে। ডিভোর্স হওয়ার পর ওর মা চলে যায়, বাপ আরেকটা বিয়ে করে। সৎ মায়ের ঘরেই মানুষ। ওর বাবা কি কাজ করে? সরকার ফ্যাশন হাউস। অরুণ সরকারের ছেলে? আয়নাল হক কিছুটা বিস্মিত হয়। ছেলেটার সাদা মাটা চলাফেরা দেখে বোঝা মুশকিল। ফারুক আহমেদ সায় দিয়ে আয়নাল হককে বলেন, ডাকো তো ওকে। ফারুক আহমেদ ক্রেঞ্জের দিকে এগিয়ে যায়, হাত তুলে ইশারা করে বলে, অরুণাভ এদিকে আইন। অরুণাভ হেলমেট খুলে হাঁপায়। ব্যাট বগলে রেখে হাতের গ্লোভসটা খুলতে খুলতে এগিয়ে আসে। মেহেজা কপালে আষ্টে পড়া চুলে পেছনে ঠেলে দেয়। ঘামগুলো বৃষ্টির ফোঁটার মতো পতিত হয়। ক্লিন শেপ করা চিকনা চোয়ালে গম্ভীর ভাব সুশ্রী চেহারায় খেলে বেড়ায় অদম্য সাহস। চোখ দুটোই চিকচিক করে দৃঢ় প্রত্যয়। সাদা পোশাকে আবৃত ভ্রু এক নতুন স্বপ্নে অভিসারী। স্যার ডেকেছিলেন? কণ্ঠে বাচ্চা মটনটা গায়েব হয়ে পুরুষালী ভাঙা ভাঙা স্বর। ঢোক গিলতে অ্যাডামস অ্যাপেল ওঠে নামা। আয় তো আমার সাথে। ফারুক আহমদ বলে হাঁটা শুরু করে দিলেন। অরুণাভ তার পায়ের পায়ে চলছে। ফারুক আহমেদ হঠাৎ ধীমান কণ্ঠে বলল, সালাম কালাম দিস আর ভদ্রভাবে কথা বলিস। অরুণাভের কপালে ভাত সৃষ্টি হয়। আয়নাল হকের সামনে দাঁড়িয়ে বিনম্রচিত্তে সালাম দেয়। আয়নাল হক সালামের জবাব নিয়ে গম্ভীর গলায় জিজ্ঞেস করেন, নাম? অরুণাভ সরকার। ক্যাটাগরি?
অরুণাভ সরকার চিত্রটার সাথে জবাব দিল, লেফট আর্ম অর্থোডক্স স্পাইনার অ্যান্ড লেফট হ্যান্ডেড ব্যাটার। স্ট্রাইক রেট T20 125+ স্যার। বোলিং ইকোনমি 5.7 থেকে 6। অরুণাভের আত্মবিশ্বাসী জড়তাহীন জবাবে অয়নাল হক ঠোঁট পাকিয়ে হাসলেন। দম আছে ছেলেটার। তিনি কপাল কুঁচকে খানিকটা স্থির কণ্ঠে বললেন, সবুজ জার্সি গায়ে দিতে চাইলে 75 লাখ লাগবে। সামনে T20 খেলবে পাকিস্তান আর শ্রীলঙ্কার। পারফরমেন্স ভালো হলে T20 বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। অরুণাভ কতক্ষণ বিভ্রান্ত দৃষ্টিতে তাকায় ফারুক আহমেদের দিকে। তা খেয়াল করে আয়নাল হক বলল, ওর দিকে তাকিয়ে লাভ নেই, আমার দিকে তাকাও আর বলো 75 দিতে পারবে কিনা। না দিতে পারলে বলো। আরও অনেক টাকা হাতে বসে আছে। তোমার পারফরমেন্স ভালো, তাই তোমাকে চুজ করলাম। অরুণাভ প্যাটের ভর দিয়ে দাঁড়ালো, হেলমেট বুকে ঠেস দিয়ে ধরে বলল, স্যার বুঝলাম না, কিসের টাকা দিতে হবে? লাল জার্সি গায়ে জোড়াবে, টাকা লাগবে না? সব এত সোজা। দেখো, সময় নষ্ট না করে বলো রাজি কিনা। অবশ্য তোমার রাজি না হওয়ার কারণ দেখছি না, তোমার বাপের তো টাকার অভাব নেই। অরুণাভ হেসে বলল, তা না থাকুক, কিন্তু আমি টাকা দিতে পারবো না স্যার। কেন? তুমি কি ভাবছো টাকা না দিয়ে ন্যাশনাল টিমে সিলেক্ট হবে? বালক, অতটাও ট্যালেন্টেড নও। তাছাড়াও বড় বড় ক্রিকেটাররাও টাকা দিয়ে এই টিমে জায়গা পেয়েছে। স্যার, ভুল ত্রুটি মার্জনা করবেন। আমি ঘুষ দিয়ে বা কোনো প্রকার অসৎ উপায় অবলম্বন করে কিংবা দালাল ধরে টিমে সিলেক্ট হতে চাই না। আমি নিজ যোগ্যতায় দেশের হয়ে খেলার স্বপ্ন দেখে এসেছি। দেশ যদি আমাকে যোগ্য মনে না করে, আমি খেলবো না। আইনাল হক ফারুক আহমেদের দিকে রুদ্ধ দৃষ্টি ক্ষেপণ করে বলেন, হি মার্ক মি দালাল, হাউ ডেয়ার হি। কথা থামিয়ে অরুণাভের দিকে আঙ্গুল তুলে শাসানোর সুরে বলে, তোমার ক্রিকেট ক্যারিয়ার এখানেই শেষ। ব্যাগপত্র বেঁধে বাড়ি ফিরে যাও, রাইট নাও। অরুণাভ ব্যাগটা তুলে আবারও বগলের তলায় আটকে রাখলো। হেলমেট মাথায় পরে গ্লোভস পরতে পরতে বলল, 9 বছর বয়স থেকে ক্রিকেট খেলি। ক্রিকেট আমার ইমোশন, আমার প্রথম এবং শেষ ভালোবাসা। এত সহজে ছেড়ে ছেড়ে যাব না স্যার। আপু বলে আমি একটু বেশি খাটতারা স্বভাবের। ভাব দেখছো? ভাব তরঙ্গের পাশটি স্যার। দেখো, ডুবে না যাও। আমার লাইফ জ্যাকেট আছে স্যার, আপনাকে ভাবতে হবে না। আইনাল হক সূক্ষ্ম চোখে অরুণাভের প্রস্থান দেখল। ওর লাইফ জ্যাকেটকে খোঁজ নিতে হয় দেখছি। ক্রিজে ফিরে গিয়ে ব্যাটিং পজিশনে দাঁড়ায় অরুণাভ। ইশারায় বল করতে বলে। বল ছুড়লে অরুণাভ অত্যন্ত দক্ষতার সাথে তাকে শূন্যে ভাসায়। বল গিয়ে আইনাল হকের ঠিক মাথার ওপর দিয়েই বাউন্ডারি পার করেছে। ছেলেটার সচার দৃষ্টি যে তার দিকেই নিবদ্ধ বুঝতে পেরে আইনাল হক পাকা হাসল। ফারুকের উদ্দেশ্যে বলল, ছেলেটার উপরে নজর রাখো, খুব শীঘ্রই দেখা হবে। বাচ্চা ছেলে ওর কোথায়? বাচ্চা ছেলে? আমার তো অন্য কিছু মনে হলো। চলো হাঁটতে হাঁটতে কথা বলি। আইনুল হকও ফারুক আহমেদ হাঁটতে হাঁটতে মাঠ ছেড়ে বেরিয়ে যায়। জহরে আজান পড়তে অরুণাভ খেলা বন্ধ করে সবার সাথে নামাজ ছেড়ে নেয়। স্পোর্টস ব্যাগ কাঁধে ফেলে বাড়ির উদ্দেশ্যে স্টেডিয়াম ছাড়তেই ফোনটা টুংটাং সুরে গিয়ে ওঠে। অরুণাভ ফোন বের করে কতক্ষণ তাকিয়ে রইল। তারপর দীর্ঘশ্বাস ফেলে রিসিভ করে বলে, বল শুনছি। বললে ভার্সিটিতে আসবি, এলি না যে? কাজ পড়ে গেল। তোর আবার কিসের কাজ? অরুণাভ কিছু সময় চুপ থেকে গম্ভীর গলায় বলল, বিসিবির 2জন সদস্য এসেছে মিরপুর স্টেডিয়ামে। টেস্ট ক্রিকেটের জন্য নতুন মুখ বাছাই করা হবে তার। বুঝতে পারছি, আমি ভার্সিটিতে আছি। তুই কি এবেলা আসতে পারবি? ইম্পর্ট্যান্ট কিছু? আনিকা ঠোঁট চেপে দীর্ঘশ্বাস পেল, স্নান হেসে বলল, আমি তো তোর কাছে ইম্পর্ট্যান্ট নই যে আমি বললেই আসবি। যাই হোক, ইদানিং তোর খোঁজখবর পাওয়া যায় না, তাই এমনি কথা বলতাম। ইম্পর্ট্যান্ট কিছু না, আসবি? দেখি দেখি না, ক্লিয়ার করে বল আসতে পারবি কি না। আচ্ছা। আনিকার রাগ হয় প্রচুর। সে তেজপ্তি কণ্ঠে বলল, কি আচ্ছা, হেয়ালি না করে স্পষ্ট কথা বল। যেতে পারবো না আমি, কাজ আছে। বলে কল কেটে দেয় অরুণাভ। আনিকা ফোন কানে উঠিয়ে অনুভূতি শূন্যে তাকিয়ে থাকে। তুবা তার কাঁধে হাত রেখে বলল, দেখলি তো মানুষ কত দ্রুত রং বদলায়। আর তুই ওর কথায় নাচতে নাচতে কোর্ট ম্যারেজ করতে চলে যাচ্ছিলি। যদি সত্যিই করে নিতি কি হতো তখন? আনিকা কান থেকে ফোনটা নামিয়ে বলে, আমার মনে হচ্ছে ও আমার উপরে অভিমান করেছে, তাই ইগনোর করেছে। নয়তো আমি সময় চেয়েছি, তাই আমাকে সময় দেওয়ার জন্য দূরত্ব বজায় রেখে চলেছে। তুবাসহ আনিকার সবকটা বান্ধবী হতাশ হয়। আনিকা ওদের দিকে তাকিয়ে বলে, তোরা বুঝতে পারছিস না, আমি ভোরকে চিনি। একসাথে হেসে খেলে মারামারি ঝগড়া করে বড় হয়েছি আমরা। ও আমাকে কখনো ঠকাবে না। ভোরের সিক্ত চোখে ভালোবাসার পরিস্ফুটিত হয়। আমাকে খুব ভালোবাসে ছেলেটা। আনিকার আরেক বান্ধবী সুমি বলল, দেখ আনি, হয়তো বোর সত্যিই তোকে ভালোবাসে, কিন্তু ভালোবাসাটা চিরকাল থাকবে তার গ্যারান্টি নেই, তাই না? তুই সময় নিয়েছিস, ওকে অবজার্ভ কর, পরীক্ষা কর তোর প্রতি ওর ভালোবাসা কতটা স্ট্রং। তারপর তুই একটা সিদ্ধান্তে আহত পারবে। আগেই বোকার মতো বিয়ে সাথে করে বসিস না। আর সে দৃঢ়তায় সাথে বোঝালো, আঙ্কেল আন্টির কথাগুলো মাথায় রাখিস। ওনারা তোর মা বাবা, নিশ্চয়ই তোর খারাপ চাইবে না, তাই না? আন্টির থেকে
আন্টির সাথে ভোরের ইস্যু আছে, তাই আন্টি তোর সাথে ভোরের রিলেশনের নারাজ। কিন্তু আঙ্কেলের কাছে তো কোনো কারণ নেই ভোরকে রিজেক্ট করার। ভাতিজা হয়, বিয়ে হলে মেয়ে চোখের সামনেই থাকবে সারা জীবনের জন্য। তারপরেও কেন উনি রাজি হচ্ছেন না? ভোরকে ছেড়ে কেন বা তৈমুর নেওয়াজকে তোর জন্য পারফেক্ট ভাবছে? নিশ্চয়ই কোনো ভ্যালুয়েবল রিজন থাকবে, তাই না? আনিকা টেবিলে মাথা এড়িয়ে দিল, উদাসী সুরে বলল, আপু ভাবছে আমরা একসাথে বেশি দিন স্টে করতে পারবো না। আমাদের মাঝে বোঝাপড়া ভালো না, বন্ডিংটা খুবই নড়। তাছাড়াও আমরা আর প্রায় সমবয়সী, এক্ষেত্রে আন্ডারস্ট্যান্ডিং লেভেল কম হবে। আর এটা সত্যি রে, আমরা দুজনেই খুব জেদি বদ রাখি। তারামি তো আমাদের রক্তে মিশে আছে। আর বিষয় যদি ইগর হয়, মাথা নোয়াবোর প্রশ্নই আসে না। কিভাবে মিলবে আমাদের ভাবতরঙ্গ? তৈমুরকে পছন্দ করার কারণ? আনিকা মুচকি এসে বলল, ওই শালা একটা চিজ ভাই। আমি এত বিরক্ত করছি কিন্তু কখনো মুখ দিয়ে ও শব্দ বের করতে পারিনি। এক কথায় ডেল্টা ম্যান। আর প্যারোডির বিষয়টা আমার খুব ভালো লাগে। আমরা মেয়েরা কি চাই বল? একান্ত মানুষটার প্যারোডির লিস্টে টপে থাকবো, পরিস্থিতি যেমনই হোক। আমি বললে সব বাদ। আনিকার কথায় তার বান্ধবী সমস্বরে ও হো বলে টিচ করে। আনিকা ফোঁস করে শ্বাস ফেলে বলে, বিরক্তি করিস না তো, এমনিতেই বাড়িতে ঝামেলার শেষ নেই। চাচুরা বলা নেই কয়া নেই, হুট করে বাড়ি ছেড়েছে। আপু রাগ করে কিছু বলেনি, জানতেও চায়নি কেন বাড়ি ছেড়েছে। 4 মাসে ক্ষোভে আড়াতে থাকছি সবাই। এর মাঝে আম্মু আবারও আম্মুর মাথায় তৈমুর নামক ভূত চাপিয়ে দিয়েছে। কি একটা ঝামেলা! একথা ভোর জানলে না জানি কোন তুফান টেনে আনে। আর ওই তৈমুর নেওয়াজকেও বলিহারি, একটাবার রিজেক্ট হওয়ার পরেও কোন আকিলে এমুখ হোস, দেখা হলে ইচ্ছে মতো ঝেড়ে দেব। ফোন পকেটে ফেলে আর সামনে কদম ফেলতেই পেছন থেকে কোচ মাইনুল হাসানের ডাক ভেসে এলো। অরুণাভ ঘুরে দাঁড়ায়। মাইমুল হোসেন এগিয়ে এসে অরুণাভের পিঠ চাপড়ে বলে, বদমাইশ। কনফিডেন্ট থাকা ভালো, কিন্তু ওভার কনফিডেন্ট মানুষকে মুখ থুবড়ে ফেলে। অ্যান্ডাল স্যারকে কি বলেছিস? অরুণাভ মাথার টুপিটা খুলে পকেটে রাখে, গম্ভীর মুখে সামনে হাঁটতে হাঁটতে বলে, কি বলবো? মাইনুল হোসেন রেগে গিয়ে বলেন, একদম হিয়ালি করবি না। কি কথা হয়েছে তোদের মধ্যে? আপনাকে বলেননি উনি অরুণাবের বাচ্চা? সরি কোচ, আমি নিজে এখনো বাচ্চা। আমার বাচ্চা আবার কোত্থেকে আসবে? মাইমুল হোসেন শোনিত দৃষ্টি নিক্ষেপ করেন। অরুণাব তপ্ত শ্বাস ফেলে বলে, 75 লাখ টাকা চাইছিল। কমে চেয়েছে, দিয়ে দে। তোর বাপের অভাব আছে নাকি? অরুণাব শান্ত চোখে চায়। এই জয়টাতেই বাংলাদেশের হেরে যায় কোচ। ট্যালেন্টকে টাকার দড়িপাল্লায় তুলে কিভাবে কাপ আনবো? মাইনুল হোসেন হেসে অরুণাবের কাজ চাপড়ে বলেন, দুর্নীতি কোথায় নেই বলতো? ক্রিকেট অঙ্গনে অহরহ দালাল ঘুরে বেড়ায়। আপনি আমাকে দালালের ফাঁদে পা দিতে বলছেন? আমি নিজেও অবাক। আয়নাল ভাই একথা বলেছে, তাকে ভালোই ভেবেছিলাম। আপনাকে কি বললো? বলেনি, দেখলাম তুই ওদের সাথে কথা বলছিলি তাই আন্দাজ করলাম। আমি ভেবেছিলাম ভালো খবর পাবো, কিন্তু মাইনুল দীর্ঘশ্বাস ফেললেন। কিছু সময় চোখ থেকে বললেন, তোর ভেতরে দম আছে। আমি আশায় আছি তোকে লাল সবুজ জার্সিতে খুব শীঘ্রই দেখতে পাবো। গভীর অরুণাবের মুখে এই যাত্রায় এক চিলতে হাসি দেখা গেল। সুন্দর দেখতে ছেলেটাকে হাসলে মন্দ লাগে না। মাইনুল হোসেন হাত ঘড়িতে সময় দেখে শোধালেন, কোথায় যাবি এখন? আগে বন্ধুর বাড়ি, তারপর নিচের বাড়ি। সময় হবে? আমার একটু হাসপাতালে যেতে হবে। তোর ম্যামের হাতটা পুড়ে গিয়েছিল কিছুদিন আগে, আজকে আবার ড্রেসিং করাবে। মহিলা চিল্লাচিল্লি করবে, আর আমি ওসব কান্নাকাটি মানে বুঝেছিস তো? বুঝেছি, বউয়ের কান্নাকাটি দেখলে আপনার কান্নারাও বেরিয়ে আসে। মাইমুল হোসেন কটমট করে তাকালো। অরুণাব তার দৃষ্টিকে উপেক্ষা করে রিক্সা থামায়। বড়লোক বাবার আদরের ছেলে। আমি ভাবছি গাড়িটারই সাথে আছে, রিক্সা বেঁচে যাবেই। অরুণাব বাঁকা চোখে চেয়ে রিক্সায় উঠে বসে, বলে, আমার বাপ বড়লোক, আমি নই। যখন আমি বড়লোক হব তখন গাড়ি নিয়ে ঘুরবো। উঠুন কোচ, রিক্সা ভাড়া আমিই দেব। মাইনুল ইসলাম উঠে বসে অরুণাবের পিঠ চাপড়ে দিল। ছেলেটাকে তার প্রচণ্ড ভালো লেগেছে। সেরকম কোনো পরিস্থিতি আসলে সে মেয়ের জামাই বানাতে দ্বিধাবোধ করবে না। এরকম ছেলে কোটিতে একটা পাওয়া যায়। সনাতন ধর্মের বিয়ের রীতি অনুসারে নববধূ আলতায় পা ডুবিয়ে স্বামীর সংসারে প্রবেশ করে। গৃহপ্রবেশ যাকে বলে। পদচিহ্ন দেখে পত্রলেখার সেটাই মনে হলো, কিন্তু সে আলতাই নয়, রক্তের পদচিহ্ন এঁকে দিচ্ছে সাদা টাইলসে। এক নার্স তাকে খেয়াল করে এগিয়ে আসে। ব্যতিব্যস্ত হয়ে পত্রলেখাকে তার সঙ্গে নিয়ে যায়। নার্সের হাতের মুঠোয় বন্দি নিজের হাতের দিকে তাকায় পত্রলেখা। সে অনেকক্ষণ ধরে চাইছিল কেউ একজন তার হাতটা ধরে অভয় দিক। কিছু হবে না, আমি আছি তোমার পাশে। এই নিয়ে পা কিভাবে কেটেছে, যেভাবে রক্ত বের হচ্ছে, মনে হচ্ছে ক্ষত বেশ গভীর। পত্রলেখা নার্সের কথা শুধুই শোনে, বলার ক্ষমতা নেই তার। নোটবুক আর কলমটাও সঙ্গে আনা হয়নি। কিভাবে হবে ভাব বিনিময়? কথা বলছো না কেন? তুমি একা এসেছো? কেউ সাথে আসেনি? পত্রলেখা এবার মাথা নাড়ল। কেউ আসেনি, কে আসবে? তার যে কেউ নেই। তার নীরব উত্তরে নার্স একপল তার দিকে তাকালো।
তারপর ব্যস্ত পায়ে কেবিন অবধি নিয়ে গেল তাকে। কেবিনে ঢুকতেই পত্রলেখার নজর কালো কালো শার্ট পরিহিত এক যুবক গম্ভীর মুখে বসে বুকে হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে। পাশে আরেক বয়স্ক লোক দাঁড়িয়ে। বয়স্ক লোকটাকে না চিনলেও যুবককে চিনেছে সে। তার ব্যথাতুর মনে কি ভেবে যেন খুশি হয়ে গেল। এই দুঃসময়ে অবশেষে চেনা কাউকে পেয়ে গেল। পত্রলেখা না চাইতেও গঙ্গানির মতো গো গো শব্দ সৃষ্টি করলো। খুবই করুণ শোনায় সেই অসহায়ত্ব ভরা সুর। যুবক সহ বয়স্ক লোকটা এমনকি ডাক্তারও অদ্ভুত শব্দের সন্ধানে পত্রলেখার দিকে তাকায়। পত্রলেখা সেই যুবকের দিকে তাকিয়ে চাহনিতে অধাত আশায় আলো। যুবকটির মাঝে অবশ্য কোনোরূপ প্রতিক্রিয়া লক্ষ্য করা গেল না। সে আগোছে মুখ ফিরিয়ে সামনে তাকায়, যেন পত্রলেখা নামক প্রাণীটিকে সে জীবনে দেখেনি। পত্রলেখার সমস্ত খুশি চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল। সে তবুও আশা নিয়ে তাকিয়ে আছে। নার্স তাকে ঝাড়ি দিয়ে বেডে বসায়। পায়ের পাতায় বাঁধা রক্ত ভেজা ওড়নাটা খুলতেই তাজা রক্তধারা প্রবাহিত হয়। হায় আল্লাহ, কিভাবে কেটেছে? কাজ বিঁধেছিল নাকি? মনে হচ্ছে ভিতরে ঢুকে গিয়েছে। কে বের করবে? বের করেছে তুমি? এই মেয়ে, কথা বলছো না কেন? হ্যাঁ। নার্সের ঝাড়িতে পত্রলেখার টলমল চোখে যায়। ঠোঁট উল্টিয়ে ফোপায়, ইশারায় বোঝায় সে কথা বলতে পারে না। নার্স বিস্ফোরিত চোখে কতক্ষণ তাকিয়ে রইল। স্যার, পেশেন্ট বোধহয় কথা বলতে পারে না। ক্ষত বেশ গভীর, সেলাই লাগবে। প্রচুর ব্লাড লস হয়েছে। বোকা মেয়েটা একাই এসেছে, সাথে কাউকেই আনেনি। ডক্টর পত্রলেখার দিকে একবার তাকিয়ে আবারও পূর্বের রোগীর পোড়া হাতের ড্রেসিংয়ের কাছে করতে করতে বলল, সিস্টার, দ্রুত বায়োটিন দিয়ে ক্ষতস্থান পরিষ্কার করে নিন। আর পায়ের তালুতে লিটোকেইন ইনজেক্ট করুন। অবশ্য হতে হতে আমি এই কাজটা শেষ করছি। আর মিস, পেশেন্ট দ্রুত বাড়ির লোকদের খবর পাঠান। একজন অভিভাবক তো লাগবেই। পত্রলেখা ব্যাগ থেকে ফোনটা বের করে মায়ের নাম্বারে লাগাতার মিস কল করে যায়, টেক্সট পাঠায়। রিকশায় বসেও সে একই কাজ করেছে, কিন্তু সাড়া পায়নি। এখনও পেল না। একসময় হতাশ হয়ে ফোনটা নোটবুকে কিছু একটা লিখে নার্সকে দেখায়। আমার চিকিৎসা করুন, ফিস নিয়ে ভাববেন না। ব্যথায় নিজেকে পাগল পাগল লাগছে। নার্স মায়া ভরা চোখে তাকালো পত্রলেখার দিকে। মাথায় হাত বুলিয়ে নিঃশব্দে সান্ত্বনা দিল। ক্ষতস্থান পরিষ্কার করে ইঞ্জেকশন পুশ করে দেয়। পত্রলেখা একটু পরপরই যুবকটির দিকে তাকায়, কিন্তু যুবকটি ভুলক্রমেও তার দিকে তাকাচ্ছে না। কি নিষ্ঠুর হৃদয়হীন একটা! মানবতার খাতিরেও তো তাকাতে পারে না। মাইনুল হোসেনের স্ত্রীর পোড়া ক্ষতের ড্রেসিং হয়ে গেলে অরুণাভ সরকার তাকে নিয়ে কেবিন থেকে বেরিয়ে যায়। পত্রলেখার দিকে একটিবারও ফিরেও তাকায় না। ডক্টর মাইনুল হোসেনকে বিদায় করে পত্রলেখার কাছে আসে। ক্ষত সেলাইয়ের প্রস্তুতি নেয়। পত্রলেখার ভয়ে আবারও অদ্ভুত শব্দমালা জপে। পা টেনে নেয়। ডাক্তার নার্সকে ইশারা করলে নার্স পা চেপে দৌড়ে সুই শরীরে বিঁধতেই পত্রলেখার চোখ মুখে ফ্যাকাশে হয়ে আসেন। ভয় কাঁপতে থাকে। বাসা বাসা জলদিঘি হতে বড় বড় অশ্রুরা ঝরে পড়ে বিরামহীন। অনুভব করে বিশাল এই দুনিয়ায় সে কতটা একা। হাতটা ধরে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নেই, তার কেউ নেই। জারুল ফুলের রঙা চেক লেডিস শার্ট, ফ্লোরের জিন্স, গলার স্কার্ফ বাঁধা, কেশগুচ্ছ পাঁচ ক্লিপে বাঁধা পড়েছে। অবাধা চুলগুলো বাঁধন ছিন্ন করে দমকা হাওয়ায় এলোমেলো উঠছে। ভাষা ভাষা মনোমুগ্ধকর চোখ দুটো যেন জলদিঘি। ব্যান্ডেজে মোড়ানো পা দিয়ে পত্রলেখা ক্লিনিক থেকে বেরিয়ে আসে। গোড়ালিতে ভর দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে। পায়ের পাতা অবশ হয়ে থাকায় ব্যথা খুব একটা আসছে না, কিন্তু সাদা ব্যান্ডেজে রক্তিম হয়ে আসতে দেখে পত্রলেখা ঘাবড়ে যায়। হাঁপানি রোগীদের মতো জোরে জোরে শ্বাস টানে। চোখের সামনে পুরো যুগে জিরে জিরে টিভি চ্যানেলের ভাসে। বলহীন হাতে থাকা প্রেসক্রিপশনটা দমকা হাওয়ায় উড়ে যায়। ব্যস্ত ফুটপাতে অস্তদোষী মাথা ঘুরে পড়ে গেল। তাকে নিয়ে ফুটপাতের রাস্তায় ছোটোখাটো হুলস্থুল বেঁধে গেল নিমিষেই। পত্রলেখার আধো আধো শুনতে পাই। শ্বাস নিতে কষ্ট হয়ে বিদায় হাঁ করে বড় একটা দম নেওয়ার চেষ্টা করে। তখনই কারো বাহু ধরে আবদ্ধ হয় সে। কারো হৃদযোগে চলমান দুকপুক শব্দ শ্রবণেন্দ্রিয় এসে আলোড়ন সৃষ্টি করে। পত্রলেখা আচানক চোখ মেলে তাকালো। চেনা মুখটায় দর্শনে স্ততিস্ত বোধ দম ছেড়ে আবারও চোখ বুঝে নিল সে। আয় পত্রলেখা, শুনছ? পত্রলেখা। গালে আলতো চাপড় মেরে ধীরে ধীরে ডাকে অরুণাভ সরকার। পত্রলেখা শোনে না, জ্ঞান হারিয়েছে। মুখটা হা করে এক পথচারী বলে, শ্বাস নিতে পারছে না, কেউ শ্বাস দাও। অরুণাভ পথচারীর দিকে তাকালো। আশেপাশে সবাই পুরুষ মানুষ। কে দিবে শ্বাস? অরুণাভ লম্বা শ্বাস টেনে নেয়। হাতটা মুঠোয় পড়ে পত্রলেখার ঠোঁট চেপে ধরে নিজের মুখে ফু দেয়। প্রতিক্রিয়া কার্যকর হলো কিনা বোঝা গেল না। অরুণাভ কাজটা অব্যাহত রাখলো। এক ফাঁকে বলল, কেউ পানি আনুন। আর ওই যে প্রেসক্রিপশনটা ধরুন তো। একজন প্রেসক্রিপশন তুলে অরুণাভের পকেটে রেখে দেয়। আরেকজন পানির বোতল এনে পত্রলেখার মুখে পানি ছিটা দিতে থাকে। একটু পানি মুখের ভেতরে ঢেলে দেয়। তার একটু পরপরই হাঁ করে বড় করে শ্বাস টেনে পত্রলেখা হুঁশে ফিরে। দুর্বল চিত্তে চোখের পাতা মেলে দেয়। বুঝতে পারে কার বাহু ধরে তার অবস্থান। কার হৃদযোগের ধুকপুক শব্দ তাকে পেরেশানি করেছে। পারফিউম আর ঘামের সংমিশ্রণে তৈরি হওয়া ঝাঁঝালো গন্ধ তার হৃদবাড়িতে ঝড় তুলে দিচ্ছে।
পত্রলেখা, তুমি শুনছো আমাকে? পত্রলেখা চোখ পিটপিট করে, পানি ঝাপটা তার চোখের পাতা ভারী করে দিয়েছে। তাকাতে সমস্যা হচ্ছে। শক্ত খসখসে হাতটা তার মুখমণ্ডলে পানি মুছে দিল। পত্রলেখার চোখ দুটো টলমল করে উঠল। আমি কথা বলছো না কেন বলে আহাম্মক হয়ে যায় অরুণাভ। সে ভুলে গিয়েছে মেয়েটা কথা বলতে পারে না। পত্রলেখা স্নান হাসলো, হাসতে হাসতে তারপর ঠোঁট উল্টে ফুপিয়ে কেঁদে দিল। হস্তদ্বয়ে অরুণাবের বুক পকেটের শার্ট মুঠোয় ভরে নিয়েছে। মুখটাও হৃদযোগের খুব কাছে। অরুণাবের ভেতর সত্তা কেঁপে উঠল। খানিকক্ষণ বিমূর্ত হয়ে থেকে বলল, কান্নার কি হলো? আয় পত্রলেখা। না, মেয়েটা যেন জেকে বসতে চাইছে। অরুণাব হাতটা সরিয়ে বলল, আমি হেল্প করছি, তুমি ওঠো, দাঁড়ানোর চেষ্টা করো। পত্রলেখা কিছুক্ষণ গম্ভীর মুখে দিকে তাকিয়ে থাকলো। তারপর নিজে নিজেই ওঠার চেষ্টা করলো, তবে সফল হলো না। অরুণাব বাহু ধরে দাঁড় করিয়ে দেয়। হাঁটতে পারবে কি? পত্রলেখা পায়ের ব্যান্ডেজের দিকে তাকালো। অরুণাবও পায়ের দিকে তাকিয়ে, তালুর ব্যান্ডেজ লাল হয়ে এসেছে। সে দীর্ঘশ্বাস ফেলে বলল, ব্যান্ডেজ চেঞ্জ করা উচিত। পত্রলেখা না বোঝায়। অরুণাব জিজ্ঞেস করে, হাঁটতে তো পারবে না, আমি করে নিলে অসুবিধা? বড় ভাইয়ের মতো ভেবে নাও। বড় ভাইয়ের মতো? পত্রলেখার মাথা চক্কর দিল। অরুণাব দ্বিধাচিত্রের সাথে পত্রলেখাকে পাচা করে ক্লিনিকে ফিরে নেয়। মামুনি, পেছনে গাড়ি আটকে জ্যাম লেগেছে, গাড়ি ছাড়বো? ড্রাইভার পেছনের সিটে বসা আনিকার দিকে ফিরে জিজ্ঞেস করে। আনিকার দৃষ্টি গ্লাস নামানো জানালা ভেদ করে রাস্তায় ধার ঘেঁষে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা ক্লিনিকের সদর দরজায়। সত্যই এক যুবক এক সুন্দরী রমণীকে সযত্নে কোলে নিয়ে ভেতরে চলে গেল। সে এই পথেই যাচ্ছিল। ফুটপাতে অরুণাবকে দেখে ড্রাইভারকে গাড়ি থামাতে বলে গ্লাস নামিয়ে ডাকও দিয়েছিল, কিন্তু ভোর শুনতে পায়নি। তারপরে দৃশ্যটুকুর সে প্রত্যক্ষ দর্শক। প্রেসক্রিপশন দেখিয়ে ফার্মেসি থেকে ঔষধপত্র সংগ্রহ করে অরুণাব ওয়েটিং জোনে ফিরে আসে। তোমার মা ফোন ধরলো? পত্রলেখা মায়ের নাম্বার থেকে ইনকামিং কল কেটে মুখ তুলে নাবোধক মাথা নাড়ে। অরুণাব নিম্ন ওষ্ঠাধর কামড়ে ভাবলো কতক্ষণ। বলল, ঠিকানা বলো, আমি পৌঁছে দিচ্ছি। পত্রলেখা ফোনের নোটবুকে কিছু টাইপ করে ফোনটা মেলে ধরে। সে তাই ঠিকানা লিখে আছে। অরুণাব ভ্রু কুচকে নিয়ে বলল, গার্লস হোস্টেল? তুমি হোস্টেলে থাকো, কিন্তু কেন? পত্রলেখা কপালে হাত ঠেকিয়ে হতাশ ভরা মুখ বানায়। পোড়া কপাল। অরুণাব রিক্সা ঠিক করে এসে পত্রলেখাকে নিয়ে যায়। রিক্সায় বসিয়ে দিয়ে বলে, মামা তোমাকে হোস্টেলের সামনে নামিয়ে দেবে, যেতে পারবে না? পত্রলেখার উজ্জ্বল মুখখানি অনুজ্জ্বল হয়ে আসে। ভাষা চোখের চাহনিতে একাকিত্বের ছোঁয়া। সে মাথা নেড়ে সম্মতি দেয়। ঔষধের পরে উঁচিয়ে দামি জিজ্ঞাসা করে পার্স খুলে টাকা গুনতে থাকে। বেশ কয়েকটা হাজার টাকার নোট। অরুণাব থমথমে মুখে বলল, টাকা দিতে হবে না পত্রলেখা, মামা আপনি রিক্সা ছাড়েন। পত্রলেখা জোর করেই শার্টের পকেটে গুজে দেয়। অরুণাব আর কিছু বলল না। রিক্সা ছাড়তে পত্রলেখা নীরবে কান্নায় বোধ হয়। বুকের বাপাশে অল্প চিনচিনে ব্যথা উদ্রেক হয়। ক্ষণিকের আলাপনে সে যতটা খুশি হয়েছিল তার চেয়ে বেশি দুঃখ হচ্ছে এখন। আফসোস হচ্ছে, দেখা না হলেই তো পারত। হঠাৎ রিক্সা থেমে যায়। পাশে এসে কেউ বসে। দেশের সুনাগরিক হিসেবে আমার কর্তব্য তোমাকে হোস্টেলে অবধি পৌঁছে দেওয়া। তার ফিরে আসায় পত্রলেখা খুশি হতে পারল না। পাখি যে আবার চলে যাবে, তার নীড়ে হয়তোবা আর কোনোদিন ফিরবে না। হোস্টেলের ম্যাট্রনের হাতে পত্রলেখাকে হস্তান্তর করে অরুণাব স্বস্তির নিঃশ্বাস ফেলল। ম্যাট্রন পত্রলেখাকে কতক্ষণ ঝাড়ল। পা কেটে গিয়েছে। তার কাছে আসলে সে ক্লিনিকে নিয়ে যেত। পাকনামি করে একা একা গিয়ে বলেছে। পত্রলেখা নতুন মুখে সব ঝাড়ি শোনে। সে সময় তার মাথা অত কাজ করেনি। শুধু মনে হচ্ছিল এই দুনিয়ায় তার ঘায়ে মলম লাগানোর কেউ নেই। নিজে ঘায়ে নিজেকে মলম লাগানো উচিত। সে অরুণাবের দিকে তাকায়, মুচকি হেসে এক হাতের আঙ্গুলগুলো একসাথে রেখে হাতের আঙ্গুলের চোখা চিবুকে ছোঁয়ায়, তারপর হাতটা সামনের দিকে আলতো করে এগিয়ে নেয়। ধন্যবাদ। অরুণাব তার ইশারা ইঙ্গিত কিছুই বুঝল না, তবে ভদ্রসুবল একটা হাসি উপহার দিয়ে ফিরে গেল তার গন্তব্যে। পত্রলেখা হোস্টেল রুমে নিজ বিছানায় জড়সড় হয়ে বসে থাকে। সারা অঙ্গ মৃতকম্পন টের পায়। ব্যথায় জ্বর আসবে, তাই বুঝি এরকম অদ্ভুত অনুভূতি হচ্ছে। কিন্তু এই অনুভূতিটুকুনো মিষ্টি মিষ্টি। জ্বরের অনুভূতি তো তিতকুটে হওয়ার স্বাদের কথা। পত্রলেখা মুচকি এসে নিজেই নিজেকে ছাড়িয়ে নিল। শরীর থেকে অন্যরকম একটা গন্ধ তার নাকে এসে লাগছে। শুকশুক গন্ধ। ফোনের রিংটংয়ে পত্রলেখার ভাবনাচ্ছেদ ঘটে। বালিশের পাশ থেকে ফোনটা বের করে মা ভিডিও কল দিয়েছে। রিসিভ করে কানে ওঠাতেই মায়ের উদ্বিগ্ন গলা ভেসে আসে। কি হয়েছে তোমার পত্র? ফোন টেক্সট দিয়েছিলে, আমি দেখা মাত্রই কল ব্যাক করেছি, কিন্তু তুমি বারবার ফোন কেটে দিচ্ছিলে। রাগ হয়েছে সোনাটার? পত্রলেখা মাথা নেড়ে না বোঝায়। পপি চৌধুরী দীর্ঘশ্বাস ফেলে বললেন, চোখ মুখ অমন লাগছে কেন? অসুস্থ তুমি? নাবোধক মাথা নাড়ে পত্রলেখা। পপি চৌধুরী স্বস্তির শ্বাস ফেলে বললেন, আমি শুক্রবারে আসবো তোমাকে দেখতে। সেদিন আমরা একসাথে অনেক সময় কাটাবো। আচ্ছা, তোমার কী কী চাই টেক্সট করে দাও, আসার সময় আমি নিয়ে আসবো। পত্রলেখা ফোন কেটে তার কী কী চাই মাকে টেক্সট করে দেয়। সে তো রোজগার করতে পারে না, তাই সব কিছুর জন্য মায়ের উপরেই নির্ভর হয়ে থাকতে হয়।
মা বুকে না রাখতে পারলেও তার সব খরচ বহন করে। একটা পরিবার ছাড়া কখনো কোনো কিছুর অভাব দেয়নি। পাতা ড্রয়িং রুমে সোফায় বসে আছে। ছোট্ট প্রহর তার বাড়ন্ত পেটে কান পেটে কিসব আজগুবি আজগুবি কথা বলছে তার অনাগত ভাই বোনের সাথে। পাতা সেসব শুনে হাসে, মাথায় হাত বুলিয়ে জানতে চায়, তুমি কি খুশি? না, আমি প্রহর। তবে তুমি তোমার বোনের নাম খুশি রাখতে পারো। ইটস আ সুইট নেম। প্রহর বিজ্ঞভঙ্গিতে মাথা নেড়ে বলে সব। পাতা ছেলের গাল চোরা টেনে টেনে বলে, পাকনা বুড়ো আমার আব্বা যান। বোন হবে কে বলেছে? পাপা বলেছে। সিঙ্গেল সোফায় বসে মোবাইলে গুতুগুতি করা পাপাকে দেখিয়ে বলে প্রহর। পাতা তাকে জিজ্ঞেস করে, কি করে বুঝলেন মেয়ে হবে? অরুণ নজর তুলল, বারন্ত পেটের দিকে তাকিয়ে বলল, মন বলল তো। আপু মন কি কথা বলতে পারে? প্রহরের প্রশ্নে অরুণ আত্মসমর্পণ করে নিল, আমি জানি না, তুমি বলেছিলে তোমার বোন চাই, তাই আমি বলেছিলাম বোনই হবে, দেখিও। পাতা ছোট্ট ছেলের দিকে তাকিয়ে মুচকি হাসল। যদি ভাই হয়? আই হ্যাভ নো প্রবলেম মাম্মাম, কিন্তু আমি ভাইটুস আপনি আরেকটা পিচ্ছি আপনি, হলো না ইকুয়ালি ইকুয়ালি? পাতা ছেলেকে কাছে টেনে আদরে আদরে ভরিয়ে দিল। প্রহর মিটিমিটি হাসে। হঠাৎ তার হাসি থামিয়ে বারান্ত পেটের দিকে তাকায়। ছোট্ট মনে গভীর একখানা প্রশ্ন হাজির হয়। সে কাল বিলম্ব না করে প্রশ্ন করে, মাম্মাম, তোমার টামিতে বাবু কে দিয়ে গেছেন? পাতা ভ্যাপাচাকা খেয়ে গেল প্রশ্ন শুনে। সিঙ্গেল সোফায় বসা অরুণ সরকারও ফোন থেকে মুখ তুলে তাকালো একবার। প্রহর মায়ের বাহু ঝাঁকিয়ে বলল, বলো না মাম্মাম, ভালো পরি দিয়ে গেছে? কিভাবে দিয়েছে? পাতা আমতা আমতা করে বলে, পাখিদের মতো পরিদেরও দুটো ডানা থাকে। একটা জাদুর কাঠি আছে, ডানা দিয়ে উড়ে এসেছিল, আর জাদুর কাঠি গড়িয়ে জাদু করে বাবু দিয়ে গিয়েছে। প্রহর চোখ বড় বড় করে রেখেছে, যেন কান্না যেন কান্না সে চোখ দিয়েই কথা শুনেছে। পাতা ছেলেকে চুপ থাকতে দেখে স্বস্তি পায়। কাশির শব্দে ছেলের বাপের দিকে তাকায়। অরুণ সরকার ফোনের নজর রেখেই বলল, আমার তো ডানাও নেই, জাদুর কাঠিও নেই। কথা শেষ হতে না হতেই মুখ বারবার কুশনের ঢিল মারল। অরুণ ভোতানাকে ডাকে ডলে। প্রহর শ্রীয় কপালে চাপড় মেরে বলে, ও পাপা, মামাম তোমার কথা বলছে না তো? মামাম পরীর কথা বলেছে। আচ্ছা মাম্মা, পরী এলে আমাকে কেন ডাকলে না? ছোট সরকার, আপনাকে দেখে পরী লজ্জা পাই, তাই পরী আপনি ঘুমে কালো থাকলেই সব হয়। এবারে জবাব অরুণ সরকার দিল। পাতার ফর্সা মুখটা রক্তিম হয়ে আসে। ছেলের অলক্ষ্যে ছেলের বাপকে চোখ রাগায়। প্রহর কিছু সময় ভেবে বলে, লজ্জা কেন পাবে? আমি কি পরিদের চুমু খেয়েছি? আমি শুধু আমার বউকে চুমু খেয়েছিলাম, তখন বউ লজ্জা পেয়ে মুখ ঢেকেছিল। অরুণ অত্যন্ত হতাশ বোতানে ছেলের দিকে তাকায়। এই ছেলে এখন কথায় কথায় বউ বউ করে। তাদের তো জ্বালাই, সাথে টুটুলকেও ঘন্টায় ঘন্টায় ফোন করে জ্বালাবে। পাতা ছেলেকে থামানোর জন্য বলে, আগের হোমওয়ার্ক শেষ করো, তারপর কথা, যাও পাপার কাছে। অরুণ, পাপা ওকে হোমওয়ার্কগুলো করান তো। পড়াশোনার কথা উঠতেই প্রহরের মুখটা কাদা কাদা হয়ে যায়। কিছু বলবে অরুণ উঠে এসে ছেলের মুখটা চেপে ধরে সেন্টার টেবিলের ওপরে বসিয়ে হাতে বই খাতা কলম ধরিয়ে দেয়। রান্নাঘর হতে টুংটাং শব্দ আসছে। পাতা সেদিকে তাকিয়ে দেখে অরুণিতা চায়ের কাপে চামচ ঘাটাচ্ছে। সে চড়া গলায় বলে, আম্মু, আমার জন্য এক কাপ চা বানাস তো। আপনি, আমিও কিন্তু। প্রহরের সুযোগ বুঝে হাত তুলে অরুণ সরকার হাত নামিয়ে দিয়ে হোমওয়ার্ক করতে ইশারা করে। অরুণিতা 4 কাপ চা বানালো। ট্রে হাতে নিয়ে ড্রয়িং রুমে আসে। 1 কাপ মায়ের হাতে আর 2 কাপ সেন্টার টেবিলের ওপরে রাখলো। নিজ কাপ নিয়ে মায়ের পাশে বসলো সে। পাতা চায়ে চুমুক দিয়েই মেয়ের প্রশংসায় ভাষায়। লোকটার মতো মেয়েটারও রান্নার হাত দুর্দান্ত, কিছু রাত্রে আঙ্গুলে চেটে পুটে খেতে বাধ্য। প্রহর ফু দিয়ে চা পান করে মাথা নাড়িয়ে বলে, আপনি অনেক মজা হয়েছে খেতে। অরুণিতা চুপচাপ চায়ের কাপে ডুবে। তার গভীর চাহনি সেন্টার টেবিলে অবহেলায় পড়ে থাকা 1 কাপ চায়ের ওপরে। যখন দেখলো চা থেকে ধোয়া ওঠা থেমে গিয়েছে, সে চায়ের কাপটা তুলে ফেরত নিয়ে গেল। সিঙ্কে কাপসহ চা ঠাস করে ফেলল। কাপটা 3 ঘন্টায় নিজ প্রাণত্যাগ করে পরপারে চলে যায়। তার আহাজারিতে পাতা অবাক হয়ে বলে, কি ভাঙলো রে? ও কাপ অফ টি। অরুণিতা থমথমে মুখে জবাব দিয়ে হনহনিয়ে দোতলায় চলে যায়। ছোট ছোট চোখ দুটোই শিশির বিন্দুরা ভাসতে। বোতা নাকের ডগায় রাগেরা আসন পেতেছে। পাতা দোতলা থেকে নজর নামিয়ে অরুণের উদ্দেশ্য বলে, যেমন বাপ তেমন তার মেয়ে, অত ইগো এদের, বাপরে, আর কতদিন চলবে এসব? অরুণ সরকার প্রসঙ্গ এড়িয়ে ছেলেকে হোমওয়ার্ক বুঝিয়ে দেয়। পাতা দীর্ঘশ্বাস ফেলে বলে, আপনারা কি আপোষে আসবেন না? অরুর পাপা, 4 মাস কম সময় অনেক হয়েছে, এবার মেয়েটার সাথে কথা বলুন। ওর মুখ দেখলেই বোঝা যায় আপনার সাথে কথা বলার জন্য কতটা তর পাচ্ছে। তাছাড়াও আপনিই তো বলেন ওরু মেয়ে কম মা বেশি, সেই মেয়ের সাথে কথা বলছেন না আপনি। ভুল করেছে, সরি বলুক তারপর। কলিং বেলের আওয়াজে অরুণ থেমে গেল। আলগোছে উঠে গিয়ে দরজা খুলে দেয়।
বাইরে অরুণাভ দাঁড়িয়ে আছে, মুখখানা নিত্যদিনের মতোই ক্লান্তিতে আঁকা। অরুণ ছেলের কাঁধের স্পোর্টস ব্যাগটা নিজ হাতে তুলে নেয়, দরজা থেকে সরে দাঁড়িয়ে বলে, আজ এত দ্রুত এলে যে? স্পষ্টতই খোঁচা। অরুণাভ তা হজম করতে সেও কানের রিং গোড়াতে গোড়াতে ভেতরে ঢোকে। অরুণ বিষয়টা খেয়াল করে বলল, তোমার জন্য সুন্দর ডিজাইনের একজোড়া ঝুমকো বানিয়েছি, কাল অফিসে গিয়ে নিয়ে এসো তো। আর হ্যাঁ, নাকটাও ফুরো ফুরো করলে বলিও কিন্তু, নসপিনও বানিয়ে দেবো। অরুণাভ নাকের পাটা ফুলে বাবার দিকে তাকালো, দাঁত কটমট করে বলল, আপু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু, আমি কিন্তু এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাব, দরজা খোলাই আছে। অরুণাভ দরজা খোলার দিকে তাকায়, ছেলে মনোভাব বুঝে উঠতেই অরুণ সরকার দরজা লাগায়, আত্মসমর্পণ করে বলে, মজা করছিলাম তো, ভেতরে চলো, ফ্রেশ হয়ে খেতে এসো, আমি খাবার গরম করে দিচ্ছি। অরুণাভ কিছু বলল না, আর মায়ের টাকা ভেসে আসতে অরুণাভ ড্রয়িং রুমে চলে গেল। অরুণ চলে গেল রান্নাঘরের দিকে। পাতা ঈষৎ রাগ দেখিয়ে ছেলেকে বলে, রাত কটা বাজে, হুঁশ আছে তোমার? কোথায় ছিলে এতক্ষণ, কি করেছিলে? অরুণাভ মুচকি হেসে মায়ের গাল আঁকড়ে ধরে কপালে সহ স্নেহে চুমু দিয়ে বলল, একটা শ্যুট ছিল, সেখানেই ব্যস্ত ছিলাম। কিসের শ্যুট? ওটা সিগারেট, যখন দেখবে তখন সব ঠোপা। অরুণাভ মায়ের পাশে বসে ছোট ভাইয়ের দিকে তাকায়, প্রহর মুখ বাঁকিয়ে খাতায় শব্দ বুনতে থাকে, গাল ফুলিয়ে রেখেছে। অরুণাভ নিজের মুখটা গম্ভীর বানালো, আর চোখে ভাইয়ের দিকে তাকিয়ে বলল, কারো কি অনেক বেশি আদর চাই? যদি যায় তাহলে যেন আমার কাছে চলে আসে। প্রহরও বাবার মতো গোমরা গোমরা মুখ বানানোর চেষ্টা করে বলল, কারো আদর চাই না আমার, আমার বউকে কেন বকবে? অরুণাভ পাকা চোখে চাইল, পট্টলেখার সুন্দর গায়ের মুখটা মনস্ফটে ভাসলো। মেয়েটার শরীরের হাল কেমন এখন? সে প্রহরকে বলল, আমি কাউকে বকিনি। বকেছ? তুতুল ভাইয়া সব বলে দিয়েছে আমাকে, তুমি চাও না আমার বউ আমার কাছে থাকুক, আমার কাছে ফিরে আসুক, তুমি হিংসা করো তাই না? প্রহরীর মুখটা কাঁদো কাঁদো হয়ে এসেছে, এক্ষুনি কেঁদে ভাসাবে। অরুণাভ হতাশ হয়, এই এক কথা ভাইটির যখন মনে পড়বেই তখনই অভিমান করে বসবে। বেশ কেসে গলা পরিষ্কার করে নিল, বলল, আমি কেন হিংসা করব? কারণ তোমার যে বউ নেই, আমার বউ দেখে তোমার হিংসা হয়। তোমাকে কি মাম্মাম শেখায়নি হিংসা করা ভালো জিনিস না? অরুণাভ কতক্ষণ কথা বলার মতো কিছুই খুঁজে পেল না। এসব কোনো কথা? পাতা দুই ভাইয়ের কাণ্ডে ঠোঁট টিপে হেসে বলল, কে এই পট্টলেখা? মেয়েটা দেখছি খুব দুষ্টু, দুই ভাইয়ের মধ্যে কলহ সৃষ্টি করেছে। প্রহর মায়ের প্রশ্নের জবাবে বলে, আমার বউ দুষ্টু না, সে খুব সুইট আর প্রিটি, একদম তোমার মতো মাম্মাম, আদর আদর। পাতা মুখ বাঁকালো, ছেলের বউ বউ চোপে বিরক্তি হয়ে পড়ল। এরা এখনই বউ বউ করে, বিয়ে হলে যে কি করবে আল্লাহ মালুম। অরুর বাবা এমনি এমনি ভয় পায় না, বউ পেলে নিশ্চিত মা বাপকে চিনবে না। অরুণাভ মায়ের কথায় প্রতিবাদে বলে, কথাটা তোমার ছোট ছেলেকে বলো, আমাকে না, আমার সম্ভাবনা জিরো। তাই নাকি? হ্যাঁ, বউ এলে দেখা যাবে। বউটাও কিছু আসবে না কেন, আমি বিয়ে করব না। অরুণাভ নিজ অভিব্যক্তি জানান দেয়। অরুণ সরকার শরবতের ক্লাসে ছেলের সামনে রেখে বলল, তুমি গিরগিটির কোনো অংশে কম নও আপু। ছোটবেলায় বিয়ের কথা উঠলেই কেঁদে কেঁদে বান ডেকে আনতে, বিষে পা দিতে দিতেই বিয়ের জন্য ব্যাঙের মতো লাফাচ্ছিলে, স্যাকা খাওয়ার ফিলিংস পেতেই বলছো জীবনেও বিয়ে করবে না। কিন্তু আমার সিক্স সেন্স বলছে কদিন পর বউ এনে বলবে, আপু তোমার বৌমা, আশীর্বাদ দাও। পাতা খিলখিলিয়ে হেসে উঠল, হাসলো প্রহরও। অরুণাভ কোনো চোখে বাবার দিকে তাকিয়ে শরবতের গ্লাসে চুমুক দিল, এক চুমুকে সবটা সাবার করে গ্লাস ঠাস করে রেখে হনহনিয়ে চলে গেল। তার প্রস্থানে ড্রয়িং রুমে হাসির হাত বসল। হঠাৎ অরুণ সরকার দোতলায় তাকায়, রেলিং ধরে দাঁড়িয়ে অরুণিতা তাদেরই দেখছিল। অরুণ তাকানো বাবা মেয়ের চোখাচোখি হয়। গত নিশীতে যখন সবাই ঘুমিয়ে অবচেতন, তখন মেয়ের হোস্টেলের ম্যাট্রনে ফোন করেছিল। পট্টটার খুব জ্বরে করে আবল তাবল বকছে, সাথে পট্টলেখার পায়ে আঘাত লাগার কথাও জানান। তারপর থেকে পপি চৌধুরী স্বস্তি পাচ্ছে না, মেয়েটার অভিমান করে কিছু বলছে অর্ণিতাকে। মেয়েটার প্রতি তার অগাধ বিরক্তি ভালোবাসা দুটোই হয়, বিরক্তি প্রকাশ করতে পারলেও ভালোবাসা কমাই প্রকাশ করে সে। মেয়ের পোড়া কপাল নিয়ে দুনিয়ায় আসলো কেন? আসলি তো আসলো, তাও এই নিষ্ঠুর স্বার্থপর মায়ের পেটেই। কোনো ভালো মায়ের কোলেও তো তার ঠাঁই ছুটতে পারতো। পপি, তুমি পট্টলেখাকে বাড়ি ফিরিয়ে নিয়ে এসো, এই অবস্থায় হোস্টেলে একা কি করে থাকবে? স্বামী করিম মোল্লার কথায় পপি ভাবনা থেকে বেরিয়ে এসে বলে, এখানে কি করে আনি করিম? জারিফকে তো চিনই, পট্টলেখা বাড়িতে থাকলে ও কিছু করার সাহস পাবে না, বরঞ্চ বাইরে থাকলেই ভয় পাব বেশি। ও মেন্টাল গোছের মানুষ, কখন কি করে বসে ঘরে সবার মাঝে উল্টাপাল্টা কিছু করার সাহস পাবে না। আর তুমি যে ভয়টা পাচ্ছ সেরকম জারিফ করবে না। জারিফ হয়তো হুমকি ধুমকি দিয়ে পট্টলেখাকে কাজী অফিস, আমি এটাও চাই না করিম। জারিফ হয়তো পট্টলেখাকে বিয়ে করবে, ভালোবাসবে, কিন্তু ওর ভালোবাসাটা সম্মানের কখনোই হবে না, অসুস্থ ভালোবাসা। আমি চাই আমার পট্টকে সম্মানের সাথে ভালোবাসবে এমন কেউ ওর জীবনে আসো। তাছাড়াও জারিফ আমাদের দেবর হয় করিম, এমনটা ভাবতেও কি করে পারো? কি জানি, জারিফ প্রথমবার কোনো মেয়ের প্রতি ইন্টারেস্ট দেখালো, তাও এতটা পাগলপনা। আই থিঙ্ক ও পট্টলেখাকে ভালো রাখতে পারতো।
তাছাড়া ও বলেছিল তোমার যেহেতু সম্পর্কে সমস্যা, তাহলে না হয় ও অন্য কোথাও গিয়ে থাকবে পত্রকে নিয়ে। প্লিজ করিম, তুমি তোমার ওই পাগল ভাইকে সাপোর্ট করা বাদ দাও। মেয়েটা আমার, ওর বিষয়ে আমাকেই না হয় ভাবতে দাও। করিমুল্লাহ এ বিষয়ে কথা বলল না। যার মেয়ে সেই ভাবুক। পপি চৌধুরী মেয়ের উদ্দেশ্যে বাড়ি ছাড়ে। বাগানে দেখা হয় জারিফ মোল্লার সাথে। তিনি উপেক্ষা করে চলে যেতে চাইলেন, কিন্তু জারিফ মোল্লাই এগিয়ে আসলো কোনো প্রকার বনিতা ছাড়াই বলল, দেখেন ভাবি, ভালোভাবে প্রস্তাব রেখেছিলাম, যথেষ্ট অনুরোধ করা হয়ে গিয়েছে। আপনারা আবার ভালো মানুষের মান রাখেন তাই। এরপর যা হবে তার জন্য আপনারাই দায়ী। আমার একটাই নীতিমালা, যা আমার পছন্দ তা আমি যেমনই হোক আমার করেই ছাড়বো। আর তা আমার না হলে আর কারোরই হবে না। জাস্ট ওয়েট অ্যান্ড সি। যেমন এসেছিল তেমনভাবেই বাগান পরিষ্কার করতে চলে গেল। পপি চৌধুরী ভীত সমস্ত হয়ে তাকিয়ে রয়। কিসের ইঙ্গিত দিয়ে গেল জারিফ? আপা গফুরের বউ তো কেস তুলতে চাচ্ছে না। 1.5 লাখ অফার করেছিল, ফিরিয়ে দিয়ে বলেছে স্বামী হত্যার বিচার চাই, টাকা চাই না সে। স্বামীকে নাকি ভালোবাসে। এত যখন ভালোবাসা, তখন খবর দেয় যে সোহরাব আইতাছে, লাইলির মজনুর কাছে পাঠাইব। 12 বাড়ির 12 নং নিয়ে ঘুরে আর গায়ে ফিরে আমি সতী সাবিত্রী। গাড়ি পাঠান আব্বাসান, আমি আজকেই গাও যামু। আরে আপা শান্ত হন, মাথা গরম করেন কেন? আমি দেখছি তো ব্যাপারখানা। আপনার আসার দরকার নাই। আপনার আম্মা আর আপারা আমার উপরে চিল্লাচিল্লি করবে। আর কটা দিন থাকেন শাওয়ার ওইখানে। মামলা ডিসমিস হইলে আমি খবর দিমু। 2টা মার্ডারের মামলা, তার উপরে প্রত্যক্ষ সাক্ষী আছে কয়েকজন। জলদি করেন আব্বা, আমার মাথা গরম হইলে কিন্তু সব কয়টারে খবর কইরা দিমু। ফোন রাখি। ফোন কেটে পকেটে ঢুকায় সোহরাব। জানালার পর্দা সরিয়ে বাইরে বাগান দেখে। বেশ বেশ দৃষ্টিনন্দন দেশি বিদেশি ফুলের হাট বসেছে যেন। সোহরাব ঝুঁকে একটা কাঠগোলাপ তুলে নেয়। হঠাৎ সোহরাবের মনে হলো কেউ পেছনে দাঁড়িয়ে। সে বিজবৃত্তেই রসকসীন গলা শোনা গেল, হোয়াট ডিড ইউ পিক দ্য ফ্লাওয়ার্স ফ্রম মাই প্ল্যান্ট? সোহরাব কাঠগোলাপ নিজের কানে গুজে নিয়ে বলল, বাংলায় বলেন ম্যাডাম, আমি কাউয়ের খ্যাত, অত ইংরেজি বুঝি না।